অদিতির চোখে আতঙ্ক, মুখে টেপ লাগানো বেশ শক্ত করে। অর্কের মুখ ফ্যাকাশে হয়ে গেছে, হাত বাঁধা, চোখে অসহায় ভয়ের ছাপ ওর। আবির ঢুকতেই অর্ক তার দিকে তাকালো, দৃষ্টি যেন বলছে, তুমি এখানে কেন এলে, পালাও। শাওন ধীরে ধীরে সিগারেটের ধোঁয়া ছাড়ল, তারপর বলল, ও, আমাদের মাস্টার সাহেব এসে গেছে। হ্যালো মাস্টার সাহেব। আবির তখনও বুঝতে পারছে না কি হতে যাচ্ছে। সে ঠোঁট নাড়ালো, কিন্তু কিছু বলল না। তার গলা শুকিয়ে কাঠ। শাওন উঠে দাঁড়ালো, ধীরে ধীরে আবিরের দিকে এগিয়ে এলো। মাস্টার মশাই, তুমি ভাবছো তোমাকে কেন এনেছি? আমি জানি না, প্লিজ আমাকে যেতে দিন। আমি তো কিছু করিনি, আমি কেন এখানে এসেছি? আবিরের কথা শুনে শাওন ঠোঁটে হালকা হাসি, যদিও সেটা খুশির হাসি। তুমি জানো না? তোরা বলিসনি কেন এনেছিস তাকে? না স্যার। বাহ, তোরা তো দেখি রহস্য রাখতে শিখেছিস। তো মাস্টার মশাই, তোমার কনফিউশন দূর করে দিচ্ছি। কি যেন নাম তোমার গার্লফ্রেন্ড? না সে নেহা, আমাদের প্রিয় হোম মিনিস্টার। তার খুব ঘনিষ্ঠ দুইজন মানুষ এখন আমার সামনে, বুঝেছো মাস্টার? তার জন্য তোমাকে আনা হয়েছে। আবিরের চোখ যেন কপালে উঠে যায়। এবার সে ভালো মতোই বুঝতে পেরেছে তাকে কেন এখানে তুলে আনা হয়েছে, কিন্তু এটা জানে না তার ইনফরমেশন কে দিয়েছে। শাওন হাত তুলে ইশারা করলো অর্ক আর আবিরের দিকে। মাস্টার, ওই যে ছেলেটা অর্ক, নেহার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ওর মাধ্যমে তোমার খবর পেলাম। না হলে কিভাবে এসব জানবো বলো? আর অর্কের পাশে আরেকজন আছে, সে অর্কের বিশেষ বন্ধু। অর্ককে পেতে অদিতিকে উঠানো হয়েছে, আর নেহাকে পেতে তোমাকে আনা লাগছে। বুঝে গেছো এবার? মরার আগে আমি আবার কারো কনফিউশন রাখি না। ও আমাকে চেনো? শাওনের কথায় আবির শিউরে উঠল। শাওনের চোখে এক ধরনের খেলা, যেন সে শুধু ভয় দেখাচ্ছে না, বরং আনন্দ পাচ্ছে এই ভয় তৈরি করে। আবির শাওনকে ভালো করেই চেনে। মেরিনার ধর্ষণার ঘটনা শাওনকে চেনাতে বাধ্য করেছে। শাওন টেবিলের ওপর থেকে একটা ছুরি তুলে নিল। আলোয় ছুরির ধার চকচক করে ওঠে। আমাদের একটা ছোট্ট গেম আছে, তোমরা তিনজনই খেলবে। প্রশ্নের সঠিক উত্তর দিলে ভালো, ভুল উত্তর দিলে। সে ধীরে ধীরে অদিতির দিকে এগিয়ে গেল। অর্ক চিৎকার করে উঠল, না প্লিজ, ওকে কিছু করবেন না, আমি তো সব বলেছি। শাওন থেমে গেল, তার ঠোঁটে অদ্ভুত হাসি। তাহলে আবির সাহেব বলো, নেহার সাথে কতদিনের সম্পর্ক? আবির অর্ক আর অদিতির দিকে একবার তাকিয়ে তারপর ধীরে ধীরে মাথা নিচু করে বলল, ওদেরকে কিছু করবেন না, আমি বলছি সব। আবিরের চোখে করুণা নেই, আছে শুধু ঠান্ডা খেলা। তার নিজের শরীর কাঁপছে, ঠোঁট শুকিয়ে যাচ্ছে, কিন্তু মনে মনে বুঝছে এখান থেকে বাঁচতে হলে সত্যের থেকেও বড় কিছু দিতে হবে শাওনকে। সকাল থেকে নেহার মনটা অদ্ভুত অস্থির। হোম মিনিস্টার হওয়ার পর প্রতিদিনই তার সময়সূচি ভরপুর থাকে। মিটিং, কাগজপত্র, স্কুল প্রকল্পের ফাইল সাইন করা, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ব্রিফিং। কিন্তু আজকের দিনটা অন্যরকম, কারণ কাল রাতে নেহা পুলিশ নিয়ে অনেক চেষ্টা করেছিল অর্কের সাথে যোগাযোগ করতে, কিন্তু সম্ভব হয়নি। আজ তাই সকাল থেকে নেহার চোখ বারবার ফোনের স্ক্রিনে চলে যাচ্ছিল। হয়তো হঠাৎ একটা কল আসবে, অর্ক বলবে, ম্যাম দুঃখিত, হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলাম। কিন্তু কিছুই হয়নি। ঘড়ির কাঁটা এগোচ্ছে। নেহা অফিসে এসে ফাইল ঘাটছে। তার সিগনেচার ছাড়া স্কুল প্রকল্পের ফাইনাল ডকুমেন্টস এগোবে না। সে মনোযোগ দিয়ে কলম হাতে নিয়েছে। ঠিক তখনই দরজার ওপাশে দৌড়ে আসে তার সেক্রেটারি রুবিনা। রুবিনা হাঁপাচ্ছে, মুখে ভয়ের ছাপ। নেহা ভুরুকুসকে তাকালো। কি হয়েছে রুবিনা? রুবিনা শ্বাস সামলে বলল, ম্যাম, আপনি যে ভার্সিটির টিচারকে, মানে যার উপরে নজর রাখতে বলেছিলেন। রুবিনা তখনও হাঁপাচ্ছে। নেহা চোখ সরু করে তাকালো। হ্যাঁ আবির? হ্যাঁ ম্যাম, তিনি আজ ভার্সিটিতে আসেননি, বাড়িতেও নেই। কালকে শেষবার অ্যাক্সিডেন্টে জায়গায় দেখা গিয়েছে। নেহা হৃদস্পন্দন হঠাৎ থেমে গেল যেন। সে বুঝতে পারছে না কি হতে যাচ্ছে। কি বলছো? নেহার কথায় রুবিনা কাপা গলায় বলে,
রাস্তার সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে তাকে 4 জন ছেলে জোর করে টেনে নিয়ে যাচ্ছে। এরপর আর কোনো খোঁজ নেই। কাগজ কলম সব ফেলে নেহা চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তার চোখের ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছে। আবিরের সাথে সে নিজের অজান্তেই গভীর সম্পর্কে জড়িয়ে পড়েছে। সে যদি সত্যি গায়েব হয়ে যায়। নেহা হাঁটতে লাগলো রুমের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। মন বলছে এ কেবল সাধারণ অপহরণ নয়, এর পেছনে কেউ আছে, আর সেই কেউ মানেই সানোয়ার মির্জা। কিন্তু কোনো প্রমাণ ছাড়া সানোয়ারকেই বা ধরবে কি করে? নেহা নিজেকে সামলাতে পারছে না। যদি আবির মারা যায়, যদি তাকে রাজনৈতিক হাতিয়ার বানানো হয়, আরও বড় আতঙ্ক যদি কারো কাছে আবিরের সাথে তার ব্যক্তিগত সম্পর্কের ইঙ্গিত পৌঁছে যায়। নেহা ডেস্কে ফিরে এলো, 2 হাত দিয়ে কপাল চেপে ধরল। মাথার ভেতর কেবল একটাই প্রশ্ন ঘুরছে, এখন কি করবে সে? সে কি সরাসরি পুলিশকে বলবে নাকি গোপনে খোঁজ করবে, যেন কেউ না জানে আবির তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ? রুবিনা আসতে বলল, ম্যাম, আমি কি পুলিশ হেডকোয়ার্টারে খবর পাঠাবো? নেহা চমকে উঠে তাকালো, এক মুহূর্ত ভেবে বলল, না, এখনই না। অফিসিয়ালি খবর গেলে সবাই জানবে আবিরকে আমি খুঁজছি। তার সাথে আমার নামও জড়িয়ে যাবে। দেখি কি করা যায়। রুবিনা চুপ হয়ে গেল। সে বুঝতে পারছে না কেন নেহা এমন অদ্ভুতভাবে প্রতিক্রিয়া করছে। নেহা উঠে জানালার পাশে দাঁড়ালো। বাইরে গাড়ির হর্ন, মানুষের ভিড়, কিন্তু তার কাছে সবকিছু স্তব্ধ মনে হচ্ছে। একটা স্মৃতি ফিরে এলো মাথায়। আবিরের বাড়ির দরজায় দাঁড়িয়ে কথা বলেছিল নেহা। সে চেয়েছিল অন্তত একবার নিশ্চিত হতে যে আবির ভালো আছে। আবির ভীতু হলেও তার চোখে এক ধরনের নিষ্পাপ সততা ছিল। আর সেই মানুষটাকে যদি তারা মেরে ফেলে, নেহার বুকের ভেতর ধুকপুকানি বেড়ে যাচ্ছে। রাজনীতি, ক্ষমতা, মন্ত্রণালয়, সব কিছুর পেছনে তারও তো একটা হৃদয় আছে। আর সেই হৃদয় এবার আতঙ্কে চূর্ণ হয়ে যাচ্ছে। নেহা হঠাৎই নিজের মনে বলল, না, এটা সাধারণ অপহরণ নয়। সে জানে সানোয়ার মির্জা অনেক আগেই তার পিছনে লেগেছে। শাওনও তার সাথে আছে। কি করবে, কোথায় যাবে সে ভেবে পাচ্ছে না। অর্ক নিখোঁজ, এখন আবিরও। সব কাকতালীয় না? নেহা চেয়ারে ফিরে এসে ফিসফিস করে বলল, তারা একে একে আমার কাছের মানুষকে সরাচ্ছে। এই উপলব্ধি তাকে আরো ভেঙে দিল। অর্ককে সে বিশ্বাস করে প্রতিদিনের কাজের দায়িত্ব দেয়। আবিরকে সে হৃদয়ে জায়গা দিয়েছে। দুজনকে যদি তারা টার্গেট করে, তবে পরের লক্ষ্য কি নেহা নিজেই? অফিস ভরা লোকজন থাকা সত্ত্বেও নেহা ভীষণ একা অনুভব করছে। সে কাউকে বিশ্বাস করতে পারছে না। পুলিশকে বললে হয়তো তথ্য ফাঁস হয়ে যাবে। মন্ত্রণালয়ের অনেকেই তো সানোয়ারকে চেনে, তাহলে কাকে বলবে? ফোন হাতে নিয়ে বারবার ডায়াল করলো আবিরের নম্বর। দয়া করে ধরো আবির, একবার শুধু বলো তুমি ঠিক আছো। কিন্তু প্রতিবার একই উত্তর, সুইচ অফ। হঠাৎ নেহার চোখ শক্ত হয়ে উঠল। সে জানে বসে থেকে কিছু হবে না। যদি আবিরকে বাঁচাতে হয়, তবে তাকে নিজেকে উদ্যোগ নিতে হবে। নেহা রুবিনাকে বলল, তুমি কিছু জানতে পারলে সরাসরি আমাকে জানাবে, অফিসিয়ালি কিচ্ছু করবে না। রুবিনা মাথা নেড়ে রাজি হলো। কিন্তু নেহার চোখে যে ভয় আর দৃঢ়তা ফুটে উঠেছে, তা দেখে সে বুঝল তার ম্যাডাম এখন শুধু একজন মন্ত্রী নন, একজন মরিয়া নারীও। নেহা জানে না আবির কোথায় আছে, কি অবস্থায় আছে, কিন্তু সে টের পাচ্ছে এই খেলার আসল লক্ষ্য আবির নয়, সে নিজেই। তার ভেতরে একটা ভয় জমে উঠছে। যদি একদিন হঠাৎ করে ফোনে কোনো ভিডিও আসে, যদি তাকে ব্ল্যাকমেল করা হয়। নেহা জানালার বাইরে তাকিয়ে নিজের মনে বলল, আমি কাউকে হারাতে চাই না, বিশেষ করে তো আবিরকে তো নয়। কিন্তু সে জানে না এই মুহূর্তে শহরের কোনো এক অন্ধকার ঘরে আবিরকে ইতিমধ্যেই বন্দি করে রেখেছে শাওন। অর্ক আর অদিতিও সেখানে আছে, আর তাদের চারপাশে আঁটোসাঁটো হয়ে আসছে মরফিয়াস আর সানোয়ার মির্জার ছায়া। অপরদিকে আবির চুপচাপ চেয়ারে বসে আছে। মেলান আলোয় ভরা ঘরটা, দরজা জানালা সব শক্ত করে বন্ধ। মাথার উপর ঘুরছে সিলিং ফ্যান, যেন শীতল হাওয়া নয়, শ্বাসরোধ করা এক চাপা শব্দ ছড়িয়ে দিচ্ছে। আবিরকে একটা কাঠের চেয়ারে বেঁধে রাখা হয়েছে, হাত দুটো বাঁধা, আঙুলগুলো সামান্য উন্মুক্ত। শাওনের হাতে চকচকে কালো রঙের পিস্তল, কিন্তু সেই পিস্তল দিয়ে গুলি নয়, বরং বাট দিয়েই শুরু হলো খেলা।
শাওন আবিরের হাতের উপরে ঠাস করে বাড়ি দেয়। প্রথম বাড়িটা পড়তেই আবির কেঁপে উঠল। আঙুলের হাড়ে আগুনের মতো ব্যথা ছড়িয়ে পড়ল, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। শুধু চোখ লাল হয়ে উঠল ওর, আর সে ঠোঁট কামড়ে ব্যথা চেপে রাখে। অর্ক এক কোণে বসে দেখছে, তার চোখে জল, কিছু বলার নেই, করারও নেই। শাওন তাকিয়েই হেসে উঠল। ভয়ানক যন্ত্রণা, তাই না মাস্টার সাহেব? কিন্তু তুমি তো চুপচাপ। বাহ, সাহস আছে। দেখি কতক্ষণ থাকে এমন সাইলেন্ট মুড। দেখো ভাই, প্রফেশনে আমি টিচার, আর টিচারেরা প্রথমে বোঝায়, নরম স্বরে বোঝায়। তাই তোমাকে বলছি, নেহার বিষয়টা বাদ দাও আর ওই দুজনকে ছেড়ে দাও। তাই নাকি? আমাকে বোঝাবি? ছাড়বো না কাউকে। কথাটা বলেই আবিরের কপালে জোরে একটা বাড়ি দেয় পিস্তলের পিছন সাইড দিয়ে। আবির স্থির হয়ে বসে থাকে। অদিতি ছটফট করছে, তার হাত বাঁধা, মুখে টেপ চাপানো, চোখ দিয়ে শুধু পানি পড়ছে। মেয়েদের চোখ কি আর রক্ত খুন দেখতে পারে? তবুও তার দৃষ্টি আবিরের দিকে আটকে আছে। আবিরের প্রতিটি যন্ত্রণার সাথে সে যেন নিজেই কেঁপে উঠছে। প্লিজ আর মারবেন না, আপনারা এমন কেন? অদিতির কণ্ঠস্বর সরব হয়। শাওন এক মুহূর্তেই বিরক্ত হয়ে ফায়াজকে ইশারা করল। ফায়াজ এগিয়ে গিয়ে অদিতির মাথা শক্ত করে টেনে দেয়ালের সাথে আছড়ে দিল। ধড়াম করে শব্দ হয়। অদিতির নিস্তেজ শরীর মুহূর্তেই ঢলে পড়ল। মাথা কাত হয়ে অচেতন হয়ে রইল সে। অর্ক বুক চেপে হাহাকার করতে চাইল, কিন্তু গলা শুকিয়ে গেছে, শব্দ বের হলো না। সে বুঝে গেছে এখানে প্রতিটি শব্দ, প্রতিটি প্রতিবাদ নতুন শাস্তি ডেকে আনবে। শাওন সিগারেট মুখে চাপিয়ে ধোঁয়া ছাড়ল। তার চোখে নিষ্ঠুর আনন্দ বিরাজ করছে। শাওন আস্তে আস্তে আবিরের দিকে এগিয়ে গেল। কণ্ঠস্বর নিচেও, কিন্তু প্রতিটি শব্দে বরফের মতো শীতলতা বহন করছে। আজকে খেলাটা শেষ করা হবে, আর সময় নষ্ট নয়। সে পকেট থেকে একটা ফোন বের করলো, আবিরের সামনে ধরে বলল, কল করো, নেহাকে কল করো। বল তুই এখানে আছিস, বল তাকে আসতে। রুমটা আবার কিছু সময়ের জন্য নিস্তব্ধ হয়ে গেল। শুধু ফ্যানের ঘূর্ণি আর সিগারেটের ধোঁয়া চোখ আর কানের পরীক্ষা নিচ্ছে। আবির মাথা নিচু করে রইল, চোখে ভয় নেই, তবুও ঠোঁটে কোনো শব্দ নেই। শাওনের মুখ গম্ভীর হয়ে গেল। সে হঠাৎই ঝুঁকে আবিরের গালে চড় মারল। আবিরের মাথা কেঁপে ওঠে, ঠোঁট ফেটে রক্ত বের হলো ওর। অর্ক শুধু ফ্যাল করে দেখছি। টেপ দিয়ে মুখ আটকে রেখেছে তাকে। কিরে, কথা কানে যাচ্ছে না সালা? কল করে বলছি, এত সময় নেই হাতে। আবারও বলছি, এখানে যা খবর হয়েছে কেউ জানবে না। নেহার পিছু ছেড়ে দে। সালা। শাওন আবার চড় মারে, তারপর ফোনটা আবিরের সামনে এগিয়ে দেয়। আবির তাকিয়ে রইল স্ক্রিনের দিকে, হাত কাঁপছে, কিন্তু মনে হচ্ছে ওর ভেতর ভয় আর দায়িত্বের যুদ্ধ চলছে। যদি সে নেহাকে কল করে তবে নেহা বিপদে পড়বে, কিন্তু যদি না করে তবে শাওন হয়তো এখনই তার আঙুল ভেঙে ফেলবে, কিংবা অদিতিকে শেষ করে দেবে। অর্ক পাশ থেকে তাকিয়ে আছে, তার মনে হচ্ছে আবির একদম অসহায়। অর্কের ভেতরেও একই দ্বন্দ্ব, কিছু করা যায় না, নাকি চুপ থাকাই বাঁচার একমাত্র উপায়। শাওন সিগারেটের ধোঁয়ার রিং ছুঁড়ে হাসল। চুপ করে থাকলে কিন্তু লাভ নেই, জানিস তো আমি কি করতে পারি? সে হঠাৎ আবার পিস্তলের বাট তুলে নিল। এবার আর আঙুল নয়, সরাসরি আবিরের কাঁধে বাড়ি মারল। আবির হুঁশ হারানোর মতো করে ঝুঁকে পড়ে। মুখ থেকে হালকা গোঙানির বের হলো। আহ! এটাই প্রথমবার আবির কণ্ঠে ব্যথার শব্দ বের করলো। শাওন হেসে উঠে বলে, অবশেষে ভাঙলি, খুব তাড়াতাড়ি আরো ভাঙলি, তবে তোর দম আছে বলতে হবে। অর্কের বুকের ভেতর দম আটকে আসছে। সে জানে আবির কিছু করলে বা না করলে ফল একটাই, কিন্তু কিছুই করতে পারছে না। তার চোখে ভেসে উঠছে নেহার মুখ। যদি নেহা জানে আবির এভাবে নির্যাতিত হচ্ছে, যদি সে আসে, তবে নেহাও ধরা পড়বে এই নরকের ফাঁদে। অর্ক হাত মুষ্টিবদ্ধ করল, কিন্তু বাধা দড়ি ছাড়া আর কিছুই করার নেই। আবার মেঝেতে অচেতন অদিতি, তার চুলে রক্তের দাগ, কোনো নড়াচড়া নেই, যেন নিস্তব্ধ এক শবদেহ। এই দৃশ্য দেখে আবিরের বুক কেঁপে ওঠে। অদিতি বেঁচে আছে তো? না হলে কি সে আরও ভয়ঙ্কর ফাঁদে ঢুকে পড়ল?
শাওন এগিয়ে গিয়ে অদিতির গালে আলতো চাপড় দিল। ঘুমাচ্ছে আমাদের রানী, জেগে উঠুক, তখন আমরা আবার খেলা শুরু হবে। শাওন হঠাৎ রেগে গিয়ে ফোনটা টেবিলে আছড়ে মারল। শালা বেশিক্ষণ ধরে রাখার মধ্যে ধৈর্য নেই, এখনই কল করবি, না হলে কিন্তু তোর চোখ উপড়ে ফেলবো। ফায়াজ কাছে এসে চাপা হাসি দিল। বস যদিও না করে তবে অর্ককে দিয়ে কল করানো যায়। নেহা তো যাই হোক আসবেই। না, অর্কের ভয় অন্যরকম। আমি চাই নেহার কানে আবিরের কণ্ঠ পৌঁছাক, তবেই আসল ফাঁদে পড়বে সে। শাওন আবার আবিরের দিকে এগিয়ে এলো, চোখে আগুন জ্বলছে। শেষবারের মতো বলছি, ফোন ধর, না হলে অদিতির মাথায় গুলি চালাবো, অর্ককে মেরে ফেলবো। আবিরের ভেতরে যেন আগুন জ্বলছে। সে জানে নেহা এখানে এলে তার সর্বনাশ নিশ্চিত, কিন্তু অদিতির প্রাণ, অর্কের অবস্থা, নিজের হাড়গোড় ভাঙা ব্যথা। সে চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল, মনে মনে শুধু বলল, আঙ্কেল আর ধৈর্য রাখতে পারছি না, মাফ করে দিও। আবির হাত ফোনটা আস্তে আস্তে তুলে নিল। সে স্ক্রিনে আঙুল কাঁপছে। নাম্বার ডায়াল করার আগে চোখে জল চলে এলো। আবার রুমটা নিস্তব্ধ, ফ্যান ঘুরছে, সিগারেটের ধোঁয়া ভেসে বেড়াচ্ছে মেঝেতে। নিস্তব্ধ অদিতি, কাঁপতে থাকা অর্ক আর পাগল হয়ে ওঠা শাওন, সব মিলে এক অদ্ভুত শ্বাসরুদ্ধ পরিবেশ। আবির ধীরে ধীরে ফোন কানে তুলল, তার কণ্ঠ কাঁপছে। নেহার নাম্বার ডায়াল হতে শুরু করলো, রিংটোন বাজছে। সবাই নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে। শাওনের ঠোঁটে ভয়ঙ্কর এক হাসি। এবার শুরু হোক আসল খেলা। আবিরের হাত থেকে হাত কড়া খুলে দেওয়া হয়। শাওন শেষবারের মতো ফোন এগিয়ে দিল আবিরের দিকে। আবির ফোনটা হাতে নিতেই দরজার বাইরে থেকে কড়া নাড়ার বিকট শব্দ হয়। একটানা তীক্ষ্ণ শব্দ, যেন দরজাটা ভেঙে ফেলার চেষ্টা চলছে। শাওন প্রথমে থমকে গেলেও ফায়াজ সঙ্গে সঙ্গে হাতের পাশে রাখা পিস্তলটা তুলে নেয়। তার মুখে ঘাম জমে, গলার শিরা টান টান হয়ে গেছে। কে আসলো রে, যা দেখে। শাওন নিচু স্বরে বলল। ফায়াজ এগিয়ে যায়, ধাতব দরজার ফুটোই চোখ রাখে। অন্ধকারে কিছুই নেই, যেন কেউ নেই ওদিকে, পুরো জায়গাটা ফাঁকা। কেউ তো নেই। কথাটা বলে গলা শুকিয়ে এলো ফায়াজের। সে ফিরে আসতে যাবে, ঠিক তখনই আবারও ধম 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 কড়া নাড়ার শব্দ হয়। এবার আর সহ্য করতে না পেরে ফায়াজ দরজা টেনে খুলে ফেলে, কিন্তু বাইরে শূন্যতা। সিঁড়ির করিডোর নিস্তব্ধ, বাতিগুলো মিটমিট করে জ্বলছে, কেউ নেই। শালাকে এত জ্বালাচ্ছে। ফায়াজ গালি দিয়ে দরজা বন্ধ করে সে ভেতরে ঢুকতেই রুমটাই ভেসে উঠল এক অস্বাভাবিক গা ছমছমে হাসি। আবির চেয়ারে বসে হাসছে, কিন্তু সেই হাসি যেন মানুষের নয়, যেন শোনাচ্ছে ভাঙা বাঁশির মতো, যার ভেতরে শয়তানের শব্দ লুকানো। শাওনের গা কাঁপতে লাগলো, সে চেঁচিয়ে উঠল। কি রে, তোর কি হলো, হাসিস কেন? আবির থেমে যায় না, ধীরে ধীরে টেবিল থেকে একটা ছবি তুলে নেয়, তার চোখে ঠান্ডা আগুন। তারপর কোনো সতর্কতা ছাড়াই সে ছুরিটা ওর পিছনে দাঁড়িয়ে থাকা একটা ছেলের ডান চোখের ভেতর গেঁথে দেয়। ছিঁড়তে থাকা চামড়ার শব্দ, সেই সাথে শোনা যায় চোখ ফেটে বেরিয়ে আসার শব্দ। ছেলেটা গলা ছেড়ে আর্তনাদ করেই ধপ করে মেঝেতে লুটিয়ে পড়ে। চোখ থেকে গড়িয়ে আসছে রক্ত, তরল মেঝেতে ছড়িয়ে যাচ্ছে। শাওন ভয়ে পিছিয়ে যায়। অর্কের চোখে স্তব্ধতা, যেন সে পলক ফেলতেও ভুলে গেছে। আবিরের এমন কাণ্ড যে কেউ স্বপ্নেও ভাবেনি। এমন সময় দরজা দিয়ে প্রবেশ করে 4 জন ছেলে, হুডির উপরে ইংরেজিতে লেখা নো মার্সি। সবাই আঁতকে ওঠে, কিন্তু আবির, তার মুখে এক বিন্দু আবেগ নেই, শুধু একটা ঠান্ডার আবহে জঘন্য হাসি। আর তার হাতে রক্তে ভেজা ছুরি স্পষ্ট। মেঝেতে পড়ে থাকা মৃতদেহের চোখ এখনো আধখোলা, চোখের কোটর থেকে গলগল করে রক্ত বের হচ্ছে। ঘরের বাতাসে কাঁচা রক্তের গন্ধ ছড়িয়ে গেছে। শাওন দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে, তার ঠোঁট কাঁপছে। আবির, তুই তুই কি করলি রে? কিন্তু আবির কোনো উত্তর দেয় না, বরং সে ছুরিটা মেঝের উপর রাখা মৃতদেহের শার্টে ঘষে পরিষ্কার করতে থাকে। তার ঠান্ডা চোখ কেবল চারপাশে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে ফায়ার চিৎকার দিয়ে ওঠে। শালা পাগল হয়ে গেছিস নাকি? সে বন্দুকটা তুলে সোজা আবিরের দিকে তাক করে।
ট্রিগার টানতে যাবে, ঠিক তখনই আবির এক ঝটকায় মেঝের উপর থেকে একটা কাচের বোতল তুলে তার দিকে ছুঁড়ে মারে। বোতলটা ফায়াজের কপালে লেগে চিৎ করে ফেটে যায়। ফায়াজ হোঁচট খেয়ে মেঝেতে পড়ে যায়, আর বন্দুকটা সিটকে গড়াতে থাকে দূরে। মুহূর্তের মধ্যে আবির ঝাঁপিয়ে পড়ে তার ওপর, এক হাতে চেপে ধরা গলা, আরেক হাতে কাচের টুকরোর সাথে ছুরি। আবির ধীরে ধীরে ছুরিটা ফায়াজের কান বরাবর চালিয়ে দেয়। ছিঁড়তে থাকা কানের মাংসের শব্দ, ফায়াজের চিৎকার ঘর কাঁপিয়ে তুলল। রক্তে ভিজে যাচ্ছে তার শার্ট, কান থেকে ঝরে পড়ছে টুকরো টুকরো মাংস, কিন্তু আবির থামে না। সে ফায়াজের বুক বরাবর চাপ দিয়ে বসে, তারপর হঠাৎ করে ছুরিটা ঢুকিয়ে দেয় বুকের মধ্যে। একবার নয়, দুইবার নয়, 3 বার, 4 বার। প্রতিবার ছুরির আঘাত বুক ভেদ করে ভেতরে ঢুকছে আর বেরিয়ে আসছে রক্তের ঝর্ণা নিয়ে। ফায়াজের হাত পা ছটফট করতে করতে আস্তে আস্তে থেমে যায়। তার চোখ স্থির হয়ে যায় ছাদের দিকে। খোলা মুখ দিয়ে রক্তের ফেনা বের হয়। আবির ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার জামা পুরো রক্তে ভিজে গেছে, কিন্তু তার মুখে এখনো সেই একই অদ্ভুত ভয়ঙ্কর হাসি। ঘরে থাকা বাকি ছেলেরা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়েছে। পালানোর কোনো সুযোগ নেই। দরজার সামনে দাঁড়িয়েছে 4 জন অস্ত্র হাতে নো মার্সি গ্যাংয়ের ছেলে। তারাই দরজা ধাক্কা দিচ্ছিল। অর্ক দেয়ালের কোণে সরে গিয়ে বিড়বিড় করছে, না না, এটা হতে পারে না। আবির আমাদেরই। আবির পাগল হয়ে গেছে। কিন্তু আবির যেন তাদের ভয়ের স্বাদ নিতে নিতে এগিয়ে আসছে। ধীরে ধীরে প্রতিটা পা ফেলে। তার ছুরিটা আবারও রক্তে চকচক করছে। ঘরটা এখন মৃতদেহ আর রক্তের ভারে ভারী হয়ে উঠেছে। মেঝেতে গা সমসমে একটা কাদার মতো জমাট রক্ত ছড়িয়েছে। দেয়ালের কোণে দাঁড়িয়ে অর্কের দাঁত কাঁপছে, ঠোঁট শুকিয়ে সাদা। শাওনের বুক ধড়ফড় করছে। সে বোবা দৃষ্টিতে তাকিয়েছে আবিরের দিকে। আবির ধীরে ধীরে হাঁটছে। প্রতিটা পা রাখার সাথে সাথে রক্ত সপ সপ শব্দ করছে। তার মুখে এখনো সেই শয়তানি হাসি, যেন প্রতিটা হত্যা তাকে আরো শক্তিশালী করে তুলছে। একটা ছেলে তখনও বেঁচে ছিল, নাম রিয়াদ। সে ভয় পেয়ে টেবিলের নিচে ঢুকে পড়েছিল, কিন্তু আবিরের চোখ শিকারীর চোখ। সে থেমে দাঁড়িয়ে নিচে তাকায়। টেবিলের নিচের অন্ধকারে রিয়াদের চোখ চকচক করছে। রিয়াদ কাপা গলায় বলে ওঠে, স্যার, ভাই দয়া করুন, আমি কিছু করি নাই, আমাকে বাঁচা। কিন্তু বাক্য শেষ হওয়ার আগে আবির নিচু হয়ে তার গলা চেপে ধরে টেনে বের করে আনে। রিয়াদ চিৎকার করে ওঠে, হাত পা ছুড়ে দেয়ালে আছড়ে পড়তে থাকে। আবির এবার ছুরিটা ব্যবহার করলো না। সে রিয়াদের মাথাটা 2 হাতে ধরে রাখে, তারপর ধীরে ধীরে দেয়ালের সাথে ঠেসে দেয়। প্রথমে ধাক্কা, ঠাস, রক্ত ঝরে পড়ে কপাল থেকে। দ্বিতীয় ধাক্কা, ঠাস, নাক চূর্ণ হয়ে যায়, নাকের হাড় ভেঙে ভেতরে ঢুকে যায়। তৃতীয় ধাক্কা, ঠাস, রক্ত ছিটকে শাওনের জামায় লাগে। চতুর্থ ধাক্কা, ঠাস, রিয়াদের মাথা আধখানা হয়ে গেছে, চোখ অন্ধকারে ঢুকে গেছে। শেষবারে আবির এক ঝটকায় টেনে আছাড় মারল মেঝেতে। মাথাটা পাকা ডাবের মতো ফেটে গেল। রক্ত আর মগজ ছড়িয়ে পড়ল চারিদিকে। শাওনের গলা শুকিয়ে গেল। অর্ক বমি করে দিল কোণে বসেই। এ আবির, তুই কি রাক্ষস? কি করছিস ভাই? না না স্যার, থাম প্লিজ। শাওনের কথাই যেন আবির আরো মজা পায়। আবির দাঁড়িয়ে আছে নিস্তব্ধ হয়ে। তার বুক ওঠানামা করছে ধীরে ধীরে। সে শ্বাস নিচ্ছে যেন রক্তের গন্ধটা তার কাছে মদের মতো নেশা। সুজন নামের ছেলেটাকে শাওন পাঠায় আবিরের কাছে। মেঝেতে পড়ে থাকা পিস্তলটা তুলে নেয় আবির। সেটার পিছনের অংশ দিয়ে সুজনের দাঁত বরাবর জোরে একটা বাড়ি দেয়। মুখটা যেন বেঁকে গেছে ওর। মেঝেতে পড়ে সেখানেই মারা যায়। তারপর আবির ঘুরে তাকায় শাওনের দিকে। শাওন হঠাৎই বুঝে ফেলে এবার তার পালা। কিন্তু আবির কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটা ঠান্ডা হাসি দিয়ে বলে, তোকে প্রথমেই বলেছিলাম নেহার পিছন ছাড়। টিচারেরা প্রথমে বোঝায় পরে মারে। বোঝানোর সময় শেষ, তবে তুই থাক, তোর চোখে ভয়ের স্বাদ আমি পরে নেব। শাওন কাঁপতে থাকে। তার গলা দিয়ে কোনো শব্দই বের হয় না। আবির ধীরে ধীরে ছুরিটা চেটে নেয়। রক্ত তার ঠোঁট লাল করে দেয়। ঘরে নিস্তব্ধ ভর করেছে।
রক্তের গন্ধ এখন এতটাই তীব্র যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মেঝেতে 4টা নিথর দেহ, যাদের চোখ ফাঁকা, মুখ খোলা, সব যেন ঘরটার দেয়াল পর্যন্ত আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। শাওন দেয়ালে হেলান দিয়ে বসে পড়েছে, তার পায়ের আঙুলও কাঁপছে। অর্ক ভয়ে কান্না চেপে বসে আছে, গলা থেকে গড়গড় শব্দ বেরোচ্ছে। কিন্তু এখনো একজন বেঁচে আছে, নাম মিশু, শাওনের কাছের লোকও সে রুমের সবচেয়ে ভীরু ছোটখাটো ছেলেটা। ভয়ে তার মুখ সাদা হয়ে গেছে। সে হঠাৎই হাত জোড় করে আবিরের সামনে পড়ে যায়। ভাই প্লিজ ভাই, আমি তোর পায়ে পড়ি, আমি তোকে কিছুই করিনি, আমাকে। আবির তার দিকে নিচু চোখে তাকায়, তারপর হঠাৎ হাঁটু গেড়ে বসে মিশুর মুখের খুব কাছে চলে যায়, একটা দীর্ঘশ্বাস নেয় রক্তমাখা নাক দিয়ে। চুপ চুপ থাক, বলেছি না বোঝানোর সময় শেষ। মিশুর বুক ধড়ফড় করছে। আবির ধীরে ধীরে হাত বাড়িয়ে তার ঠোঁটে আঙুল রাখে, যেন তাকে শান্ত করতে চাইছে, কিন্তু তার চোখে ঝিলিক মারছে শয়তানি। হঠাৎ করে আবির ছুরিটা মিশুর মুখে ঢুকিয়ে দেয়, সরাসরি ভেতরে, গলা কেটে ফেলে ভেতর থেকে বাইরে পর্যন্ত। মিশুর ঠোঁট থেকে গড়গড় শব্দ বেরোয়, তার মুখ দিয়ে রক্ত ছিটকে আসে ফোয়ারার মতো। সে হাত দিয়ে গলা চেপে ধরার চেষ্টা করে, কিন্তু কাঁটাটা এত গভীর যে হাতের আঙুলও রক্তে পিছলে যায়। শাওন ভয়ে চিৎকার দিয়ে উঠে দাঁড়ায়। অর্ক চোখ ঢেকে কাঁপতে থাকে, বমি দুবার করে ফেলেছে সে। মিশু হাত পা ছুঁড়ে কিছুক্ষণের মধ্যে নিথর হয়ে পড়ে যায় রক্তে ডুবে। ঘর এখন কেবল রক্তে ভরা কাদা, দেয়ালে লাল ছোপ, মেঝেতে মগজের টুকরো, ভেতরের দুর্গন্ধে বাতাস ভারী হয়ে গেছে। আবির দাঁড়িয়ে আছে 4 দেহের মাঝে, তার ছুরিটা একেবারে লাল হয়ে গেছে রক্তে। সে ধীরে ধীরে ঘুরে তাকায় শাওনের দিকে। শাওনের বুক ধপধপ করছে, তার চোখে এখন আর রাগ নেই, শুধু আতঙ্ক। শ্বাস নিতে নিতে সে হাঁপাচ্ছে। আবির কাছে এগিয়ে আসে, ছুরি তোলে, যেন শেষ আঘাতটা দিতে যাচ্ছে, কিন্তু হঠাৎ থেমে যায়। সে শাওনের চোখের ভেতরে তাকায়, ওখানে শুধুই আতঙ্ক, কোনো বিদ্রোহ নেই, কোনো সাহস নেই। আবির হালকা হেসে ওঠে। কিরে, ভয় পাচ্ছিস? তুই মানুষ না, তুই জানোয়ার, তুই একটা রাক্ষস। হা হা হা, ইংরেজিতে একটা কথা আছে, অ্যাপিয়ারেন্স ক্যান বি ডিসেপটিভ। এর মানে হলো যা দেখা যাচ্ছে তা সব সময় সত্য নাও হতে পারে। শাওনের বুকের ভেতর হাওয়া জমে ওঠে, সে হাঁপাতে হাঁপাতে দেয়ালে ঠেস দিয়ে বসে পড়ে। আবির ধীরে ধীরে ছুরিটা শাওনের গালের পাশে ছুঁয়ে দেয়, তারপর কানের কাছে ফিসফিস করে বলে, সিদ্ধান্ত তোর, কিভাবে মৃত্যু চাস? বাঁচার জন্য 2টো অপশন। প্রথমটা হলো তোর সিদ্ধান্তে যদি তুই মরতে চাস তাহলে ছেড়ে দেব, আর দ্বিতীয়টা হলো আমার সিদ্ধান্তে মরা। বল কোনটা চাস? টিচার, আমাকে ছেড়ে দিন। আর মাথাটা আবার গরম করাস না। আমার সিদ্ধান্তে মরতে চাই আমি। জো হুকুম বস। কিন্তু আপনি বলেছেন ছেড়ে দেবেন। শাওনের কথা শুনে দরজার কাছে থাকা ছেলেগুলো হাসে। শাওন বুঝে যায় আবির তার সাথে মজা নিয়েছে। আবির হাত বাড়ায়, একটা ছেলে এগিয়ে আসে আবিরের দিকে সিগারেট বাড়িয়ে দেয়। শাওন কখনো এতটা ভয়ঙ্কর কোনো মানুষকে দেখেনি, অথচ যখন আবির এসেছিল সে যেন সবচাইতে হাবাগোবা একজন টিচার ছিল। আবির সিগারেটে টান দেয়, ছুরিটা হাতের নিচে শক্ত করে ধরে শাওনের চুল মুষ্টিবদ্ধ করল, এরপর জোরে নিচে চেপে ধরে ঠাস করে শাওনের মাথায় চাপ দেয়। ছুরিটা শাওনের মুখের ভেতরে ঢুকে যায়। আবির দেয়ালে হেলান দিয়ে বসল, অর্কের দিকে তাকায়। অর্ক আবিরকে দেখে কথা হারিয়ে ফেলেছে। অর্ক ভেবেছিল আবির সহ আজকে সবাইকে শাওনের কাছে মরতে হবে, কিন্তু না, শাওনই এখন বেঁচে নেই। আবির অর্ককে বলে, এ হোম মিনিস্টারের পিয়ে তুই কিছু দেখেছিস? অর্ক মাথা নাড়িয়ে না বলে। আবির ঠোঁট পাকিয়ে হাসল, তারপর বলে, গুড। হোম মিনিস্টারকে কি বলবি বলতো? জানি না। বলবি নো মার্সি গ্যাংয়ের লোক এসে বাঁচিয়েছে, ওদের সাথে যা, তুই আর তোর গার্লফ্রেন্ডের ডক্টর দেখানো দরকার। আচ্ছা স্যার। অর্করা চলে যায়। আবির চুপচাপ বসে থাকে দেয়ালের সাথে হেলান দিয়ে। ঘরটার ভেতরে লাশের বিভৎস অবস্থা,
রক্তে মাখামাখি মেঝে, কোনো শব্দ নেই। তবে প্রতি সেকেন্ড পর পর ফ্যান ঘোরার ঘ্যাং ঘ্যাং শব্দ শোনা যাচ্ছে। আবির ড্রিঙ্কসের বোতল হাতে নেয়, দেয়ালে ভেঙে নিয়ে নিজের হাতে পায়ে গায়ে দাগ বানিয়ে নেয়। এরপর উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করে। আবির হেসে উঠে দাঁড়ায়, রক্তমাখা ছুরি হাতে দরজার দিকে এগোয়। কাপসা আলোয় আবিরের অবয়ব মিলিয়ে যায়, যে কিনা একজন ঠান্ডা মাথার ডেডলি গ্যাংস্টার, যার খেলায় রক্ত, মৃত্যু আর ভয়ই হলো একমাত্র নিয়ম। আর সেই গ্যাংয়ের নাম নো মার্সি। সানোয়ার মির্জা লাগাতার ফোন করছে। শাওনের ফোন বেজে চলেছে বারবার, কিন্তু কেউ রিসিভ করছে না। তার ভেতরের অস্থিরতা ক্রমশ বেড়ে যাচ্ছে। শাওন, তুই কি করছিস? রিসিভ করতো মাদার। সানোয়ার চিৎকার করছে ফোনে, তার চোখে ক্রোধ আর অস্থিরতা একসাথে। সে ফোন থামায় না, বারবার রিং হচ্ছে, কিন্তু কোনো সাড়া নেই। সানোয়ার আর দেরি করে না, ফোনের স্ক্রিনে থাকা ঠিকানাটা ধরে সোজা গাড়িতে চড়ে চলে আসে। বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার মনটা চিৎকার করে, কারণ বাড়িটা নিস্তব্ধ। দেয়ালের ঘড়ির টিকটিক, বাতির ফিসফিস, বাতাসের সাদা শীতল স্রোত সব মিলিয়ে অদ্ভুত অবসাদ ছড়াচ্ছে, কিন্তু কেউ নেই। তবে নিস্তব্ধতার মধ্যে যেন মৃত্যু বেজে ওঠে। সানোয়ার ধীরে ধীরে হেঁটে চলে, প্রতিটি পদক্ষেপে মেঝে চুপচাপ ছাপ দেয়। দূর থেকে নাকে আসে হালকা রক্তের ঘ্রাণ। তার চোখ চতুর্মুখে ঘুরছে, কিন্তু কোনো জীবন চিহ্ন নেই। হঠাৎ সে একটি রুমের দরজা খুলে দেয়। দরজার ওপাশে যা দেখল তা যেন তার হৃদয় থামিয়ে দিয়েছে। মেঝেতে পড়ে আছে একাধিক মৃতদেহ। রুমের কোণে চারপাশে ছড়িয়ে আছে রক্তের ছোপ, প্রতিটি দেহ ভিন্ন ভিন্ন অবস্থায়। কারো বুক ভেদ, কারো চোখের মধ্যে ছুরি ঢোকানো, কেউ পা টান টান করে মৃত্যুর সঙ্গে লড়ছে, মনে হলেও নিথর। সানোয়ার পা এগোতে চায় না, চোখ ধীরে ধীরে শাওনের দিকে যায়। শাওনও মেঝেতে পড়ে আছে, তার মুখের ভেতরে ছুরি ঢোকানো, চোখ খোলা, স্তব্ধ, চরম বিভৎস অবস্থা শাওনের। মুখে অদ্ভুত একটা অচেনা ভঙ্গি। মৃত্যুর সাথে যে ভয়ঙ্কর সংঘাত আর ভয় পেয়েছে শাওন, তা টের পাচ্ছে সানোয়ার মির্জা। সানোয়ার হঠাৎ ফুপিয়ে ওঠে, শাওন, তুই, কি হয়েছে তোর? কে করেছে? তার গলা চিৎকার করে ফেটে যাচ্ছে। শাওনের এতক্ষণ সব কাজ শেষ করে তাকে কল করার কথা, কিন্তু সে এখানে মৃত। সানোয়ার লাশের কাছে চলে আসে। শাওনের সারা শরীর ভেজে রক্তে ভর্তি, চুলগুলো ঘাম আর রক্তে চিটচিটে। সানোয়ারের হাত থেমে দাঁড়ায়। কে করেছে? অর্ক, অদিতি নাকি আবির? কে এসেছিল বল? কে মেরেছে তোদের? সানোয়ার ধীরে ধীরে ঘরে হেঁটে চলে, মৃতদেহগুলো ঘুরে দেখছে। প্রতিটি দেহের উপর থেকে রক্তের ঘ্রাণ তার নাকে ঢুকছে, কিন্তু সে থেমে নেই। এক এক দেহের পাশ ঘুরে সে খুঁজছে কারো বাঁচার চিহ্ন আছে কিনা, কিন্তু নেই, কেউ নেই। সানোয়ার শাওনের লাশের দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়ায়, তার হাত ঝাঁকুনি দেয়। যে তোদের মেরেছে সে খুব খুন করতে পারদর্শী, কোনো সাধারণ কেউ না আসে। সে ধীরে ধীরে লাশের মুখ থেকে ছুরি টেনে নেয়। রক্ত ঝরে মেঝেতে ফোঁটা ফোঁটা ছড়িয়ে পড়ে, তার হাতও রক্তে ভিজে গেছে। তবু তার চোখে এখনো ভয় নয়, বরং ক্ষোভ। সানোয়ার আর দেরি করে না, তার ধীর চাপ পা ক্রমশ ঘরটা ঘুরে দেখা, প্রতিটি কোণ, প্রতিটি ফাঁক লক্ষ্য করে। সবভানে মৃত্যুর নিস্তব্ধতা। তারপর নেহা সারা রাত ঘুমাতে পারেনি, চোখে ঘুমের কোনো দাগ নেই। রাতের নিস্তব্ধতা তার মনে যেন দ্বিগুণ তীব্র হয়ে উঠছে। ঘরটা অন্ধকার, শুধু ছোট্ট বাতি মিটমিট করে জ্বলছে। আঙুলে থাকা ফোন বারবার হাতের কাছে তাকাচ্ছে, কিন্তু কোনো মেসেজ, কোনো কল আসে না। সে বারবার ভাবছে আবির কোথায় আছে, সে ঠিক আছে তো? মনের ভেতর সেই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, যেন কোনো ছুরি তার ভেতর দিয়ে কেটে যাচ্ছে। শহরের প্রতিটি কোণে, প্রতিটি রাস্তায়, প্রতিটি পাড়ায় তার চোখ খুঁজছে। আবির কোথায়? সে অজানা ভাবেই তার ঘুম ও স্বস্তি কেড়ে নিয়েছে। সে নিজেকে সামলাতে পারেনি। শেষমেশ কামালকেও সে ফোন করেছিল, বলেছিল, তুমি আমার জন্য একটা কাজ করে দাও, দেখো আবির কোথায় আছে, মানে বাড়িতে আছে কিনা জেনে আমাকে জানাবে। কামাল প্রথম শকড হলেও নেহা আবার বুঝিয়ে বলে যে,
আবির আমার এক আত্মীয়ের মেয়েকে পড়িয়েছিল, সেজন্য আবার খুঁজছে তারা। কামাল স্বাভাবিকভাবে নেয়। সে কয়েক ঘন্টা পর জানায়, ম্যাডাম, আমি সব জায়গায় খুঁজে দেখেছি, তবে এখনও কোনো খবর নেই। বাড়িতে নেই। আবিরের মা বলেছে, আবির জানিয়েছে সে বেড়াতে গিয়েছে। নেহার মনে ভয়, দুশ্চিন্তার টেনশন একসাথে জড়ো হয়। তার চোখ লাল, কপাল ভিজে যায় এসব টেনশনে। রাতের অন্ধকারে কখনো কখনো মনে হয় শহর নিস্তব্ধ, যেন আবিরকে খুঁজে ঘরগুলো চুপ করে আছে। তবে নেহা অবাক হয়। মনের ভেতর এক বিশাল বিস্ময় দেখা দেয়। মানে আবিরকে যখন তুলে নেওয়া হয়েছিল তার পরিবার জানতো না। এর মানে আবির কিডন্যাপ হওয়ার আগেই বাড়িতে জানিয়েছে সে বেড়াতে যাচ্ছে। নেহার বুক ভারী হয়ে আসে। তবে একদিকে স্বস্তি, কারণ কেউ আবিরকে ধরে নিয়ে গেছে তা ওর পরিবারের কেউ জানা নেই। আর নেহা যে খুঁজছে আবিরকে হোম মিনিস্টার হিসেবে, বিষয়টি যদি বাইরে ছড়াতো তাহলে অনেক ঝামেলা হতো। কারণ কেউ যে তার প্রিয় মানুষকে ধরে রেখেছে তা মনের ভেতর রক্ত জমিয়ে দিচ্ছে। সে ফোন নিয়ে বসে থাকে, বারবার ফোন স্ক্রিন চেয়ে থাকে, মনে মনে হাত জোর করে চেপে ধরে। আবির, তুমি ঠিক আছো তো? আমার জন্য তোমাকে হয়তো মরতে হয়েছে। সে সকাল পর্যন্ত একটানা শহর ঘুরে বেরিয়েছি, পুলিশ দিয়ে সব জায়গায় খুঁজেছি, কাজ হয়নি। নেহা চেষ্টার কোনো কমতি রাখেনি। রাতের অন্ধকারে সে যেন শহরের প্রতিটি কোণায় আবিরের ছায়া খুঁজে বেরিয়েছে। সকালের আলোর ফিসফিস করে উকি দেয়। একদিকে সানোয়ার তার ছেলের লাশ নিয়ে বের হয়ে যাচ্ছে, অন্যদিকে নেহা বসে আছে কোনো রেজাল্টের অপেক্ষায়। কাজের লোক একটু আগে কফি দিয়ে গেছে। কফির কাপের হালকা ঠকঠকেও যেন সব কিছু ঘরের নিস্তব্ধতা ভাঙছে না। নেহার মন এখনও আবিরের দিকেই ঝুঁকে আছে। হঠাৎ খুব সকালে ফোন বাজে নেহার। নেহা ঝাঁপিয়ে ফোনটা ধরল। নাম্বার অচেনা। হৃদয়টা হু হু করে উঠল। আবির কি ঠিক আছে? কাপা হাতে সে ফোন রিসিভ করে। ফোনের ওপাশ থেকে একজন শীতল পেশাদার কণ্ঠ ভেসে আসে। হ্যালো ম্যাম, আমি ডাক্তার সবুজ বলছি। আপনার অ্যাসিস্ট্যান্ট অর্ক, তার বন্ধু অদিতি আমাদের কাছে আছে। অর্ক সাহেব সুস্থ হয়ে আপনাকে কল করার কথা বলেছে। তবে আবির নামে একজনের অবস্থা ক্রিটিক্যাল, তাকে এখনও দেখভাল করা হচ্ছে। সিটি হসপিটালের 6 নম্বর ফ্লোরে চলে আসুন। নেহার চোখের সামনে মুহূর্তে সব ঘূর্ণি হয়ে ওঠে। কানে রিং করে, মনে কাঁপুনি তৈরি হয়। রক্ত হঠাৎ দ্রুত চলতে শুরু করে, দু চোখে পানি আসে। সে নিজের কান বিশ্বাস করতে পারছে না। একদিকে আনন্দ, অর্ক, অদিতি সুস্থ। অর্ক ফোনটা নেয়। অর্ক বলে, ম্যাম, আপনি ঠিক আছেন? আমি ঠিক আছি। তো তুমি তোমরা কেমন আছো? আমি ঠিক আছে। সে কি তোমাদের কাছেই ছিল? হ্যাঁ, আসুন, সব বলছি ম্যাম। নেহা ফোন কেটে দেয়। আবিরের অবস্থাটা কি ক্রিটিক্যাল? ক্রিটিক্যাল মানে সে মারাত্মক অবস্থায় আছে? নেহা এটা বলতেই তার হৃদয় কেঁপে ওঠে। নেহার দেরি করে না, সে ছুটে বের হয়ে আসে। সিকিউরিটি গার্ডের হেডও নেহার পিছু দৌড়ে আসে। গাড়ি হাসপাতালে এগোতে থাকে। রাস্তার প্রতিটি বাঁক, প্রতিটি সিগন্যাল যেন কেঁপে উঠছে তার আশা আর ভয়কে সঙ্গে নিয়ে। সারা দিন রাতের আতঙ্ক, হতাশা, খোঁজাখুঁজির শেষ মুহূর্তে খুশি, বিস্ময় আর টেনশন একসাথে। নেহা কাঁপা কাঁপা হাতে ফোন ঝুলিয়ে ধরে। উদ্ভ্রান্তের মতো আবার কল দেয় অর্কের নাম্বারে, কিন্তু এখন সেটা রিসিভ হয় না। সানোয়ারের ঘরটা অন্ধকার, চারদিক নিস্তব্ধ, শুধু বিশাল মনিটরের নীলাভ আলো মৃদু ঝলক দিয়ে সানোয়ার মির্জার মুখ উজ্জ্বল করছে। তার চোখ লাল, রাগে ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। মাত্র কিছুক্ষণ আগে তার সবচেয়ে কাছের লোক এসে জানিয়েছে, স্যার, আপনার ছেলে শাওনকে নো মার্সিং গ্যাং এসে মেরে ফেলেছে। শব্দটা যেন 1000 টন পাথরের মতো সানোয়ারের বুকে আছড়ে পড়ল। কথা হারিয়ে ফেলে সে। সারা দুনিয়ার মধ্যে যে মানুষটার জন্য সব কিছু, সেই ছেলেটা লাশ হয়ে কবরে শুয়ে আছে। ঘরের নীরবতায় শুধু ফ্যানের শব্দ। সানোয়ার ধীরে ধীরে মাথা তুলে সামনে বসা রাশিয়ান হ্যাকার মরফিয়াসের দিকে তাকায়। সেও নীরব, যেন নিজের দুনিয়ায় ডুবে আছে। সানোয়ার ভারী কণ্ঠে বলে, মরফিয়াস, চিনো তুমি এই গ্যাংটাকে? ঘরের ভেতর মুহূর্তে নীরবতা। মরফিয়াস কিছুক্ষণ কিছু বলে না।
আঙুল ধীরে ধীরে কিবোর্ডে নড়ে, তারপর নিচু গলায় বলে, হ্যাঁ, নো মাসি গ্যাং। তারা এমন এক দানব যাদের ছায়া ভয়ের। সানোয়ার চোখ ছোট করে তাকায়। মরফিয়াসের কণ্ঠ ঠান্ডা, কিন্তু প্রতিটি শব্দে তীব্র অস্থিরতা বহন করছে। মরফিয়াস আবার বলে, তাদের তুমি সাধারণ গ্যাং ভেবে ভুল করো না। তাদের রক্তে কোনো দয়া নেই। তারা কারো জন্য মায়া রাখে না। শিশু হোক বা পিতা, কেউ ওদের যদি পথে দাঁড়ায় তারা কেটে ফেলে। তাদের হাত একবার যাকে তুলে নেয় সে আর ফিরে আসে না, যদি ফিরেও তবে লাশ হয়ে। সানোয়ারের মুখে শীতলতা জমে যায়। সে ঠোঁট কামড়ে শোনে। মরফিয়াস আবার বলে, তাদের শিকড় শুধু বাংলাদেশে নয়, তারা ইন্টারপোলের ফাইলে আছে। রাশিয়ার মাফিয়া, লিবিয়ার যুদ্ধবাজ, ইরানের ব্ল্যাক মার্কেট, আর্মস ডিলার, সব জায়গায় তাদের ছায়া বিস্তৃত। কিন্তু তাদের আসল শক্তি হলো একতা। ভয় দিয়ে তার রাজত্ব করে। একবার যে নামটা শুনে নো মাসি, সে রাতের পর রাত ঘুমাতে পারে না। মনিটরের আলোতে সানোয়ারের চোখ আরো তীক্ষ্ণ হয়ে ওঠে। সে কণ্ঠ নামিয়ে বলে, আমার ছেলেকে তারা মারলো। আমি তাদের রক্ত চাই। কেন মারলো? নিহার জন্য? মরফিয়াস ধীরে ধীরে এক ফাইল ওপেন করে। মনিটরে ভেসে ওঠে কালো ব্যাকগ্রাউন্ডে লাল হেডলাইন, নো মার্সি ফাইলস। সে বলে, তুমি জানো তাদের গঠন কিভাবে হলো? প্রায় 20 বছর আগে কয়েকশো অঞ্চল যুদ্ধে চলছিল। কয়েকজন এতিম বাচ্চা যাদের পরিবারকে ভাড়াটে সেনারা কেটে ফেলেছিল। তারা শপথ নেয় এই পৃথিবীতে আর কোনো দয়া রাখবে না। তাদের নেতা কিমসন শ্যাডো এখনো বেঁচে আছে। সে ছোট্ট বয়সে চোখের সামনে মা বাবার হত্যা দেখেছিল। তারপর থেকে তার মনের ভিতর শুধু প্রতিশোধ, শুধু রক্ত ঘুরে বেড়ায়। প্রতিটা দেশ একজন করে নো মেসি গ্যাংয়ের লিডার থাকে। বাংলাদেশে কে আছে জানি না, তবে এমন একজন লিডার বানানো হয় যে কখনো কোনো কাজে ভুল করে না। সানোয়ার নীরবে শোনে। মরফিয়াসের চোখে ভয়ের সাপ ফুটে ওঠে। সে হ্যাকার হয়েও এই গ্যাংটাকে ভয় পায়। এই বাচ্চাগুলো বড় হতে হতে পৃথিবীর বিভিন্ন কোণায় ছড়িয়ে পড়ে। কেউ ইন্টারপোলের লিস্টে ঢোকে, কেউ ভাড়াটে খুনি হয়, কেউ আবার হ্যাকার হয়ে দুনিয়াকে অন্ধকার ফেলে। তাদের সবাই একত্র হয়ে বানায় নো মেসি গ্যাং। তাদের নিয়ম একটাই, কোনো মায়া নয়, কোনো দয়া নাই। শত্রু মানে কেবল মৃত্যু। তবে তুমি জানবে বাংলাদেশে কে লিড করছে এই গ্যাং? মরফিয়াস হঠাৎ কিবোর্ডে চাপ দেয়। স্ক্রিনে ভেসে ওঠে পৃথিবীর ম্যাপ। বিভিন্ন জায়গায় লাল বিন্দু জ্বলছে। সে বলে, দেখো, এরা শুধু ঢাকা বা চট্টগ্রামে নেই। তাদের সেল আছে মস্কোতে, ত্রিপোলিতে, তেহরানে, এমনকি ইস্তানবুলেও। যখন কোনো শত্রু তৈরি হয় তারা ভাড়াটিয়াকে, হ্যাকার, খুন, আর্মস ডিলার সবাইকে একসাথে ব্যবহার করে। তারা রাজনীতিবিদ ছাড়ে না, ব্যবহার করে। তাদের হাতে যে পড়ে সে বাঁচে না। সানোয়ারের শ্বাস ভারী হয়ে ওঠে। সে টেবিলে হাত চাপড়ে বলে, আমার ছেলেকে ওরা মেরেছে, আমি তাদের শেষ করব। মরফিয়াস তার দিকে তাকায়, কিছুটা হাসি ভাব নিয়ে বলে, তুমি বুঝছো না সারওয়ার মির্জা, নো মাসি গ্যাংয়ের বিরুদ্ধে যাওয়া মানে নিজেকে আগুনে নিক্ষেপ করা। তারা শুধু হত্যা করে না, তারা মন মস্তিষ্ক খেলে। তুমি দেখবে তোমার চারপাশে মানুষ একে একে গায়েব হয়ে যাচ্ছে। তারা কখনো সরাসরি আসে না। প্রথমে তোমার ভয় নিয়ে খেলবে, তারপর জীবন। সানোয়ার চোখ বন্ধ করে বসে থাকে। মনে তার ছেলের মুখ ভেসে ওঠে। শাওন হাসছে, ড্রিঙ্কস করছে, পাশে বসে বলছে, বাবা আমি শট ঠিক করে দেবো। কিন্তু আজ সেই মুখে ঠান্ডা নিস্তব্ধতা। লাশ হয়ে পড়ে আছে। সানোয়ারের বুকের ভেতর আগুন জ্বলে। চোখ খুলে মরফিয়াসের দিকে তাকায়। আমি ভয় পাই না মরফিয়াস। আমি দুনিয়ার সব গ্যাংয়ের সাথে কথা বলবো। তারা আমার ছেলেকে মেরেছে, আমি রক্ত চাই। তাদের শেষ না করা পর্যন্ত আমার শ্বাস থামবে না। মরফিয়াস ধীরে ধীরে শ্বাস নেয়। তার কণ্ঠ এবারও ঠান্ডা, কিন্তু আরো গভীর করে বলে, তাহলে প্রস্তুত হও সানোয়ার। নো মাসি গ্যাংয়ে শুধু গুলি আর ছুরি চালায় না, তারা সিস্টেম ভেঙে দেয়, শহর অচল করে দেয়, মানুষকে পাগল বানিয়ে ফেলে। তুমি যদি তাদের ছোঁয়া দাও তাহলে দুনিয়া তোমার বিরুদ্ধে দাঁড়াবে। তাদের বিরুদ্ধে দাঁড়ানোর মানে মৃত্যুর সাথে হাত মেলানো। ঘরের ভেতর নীরবতা নেমে আসে। মনিটরে শুধু কোড ঘুরে বেড়াচ্ছে। সানোয়ারের চোখে অন্ধকার,
আর ঠোঁটে এক অদ্ভুত হাসি। সে ধীরে বলে, আমি মরতে ভয় পাই না মরফিয়াস, কিন্তু আমি চাই আমার শত্রুরাও আমার সাথে মরুক। নো মার্সি গ্যাং আমার ছেলেকে মেরেছে, এখন যুদ্ধ শুরু। মরফিয়াস চুপ করে তাকিয়ে থাকে, তার চোখে যেন এক ঝলক অশুভ ছায়া। সে ধীরে মাথা নেড়ে বলে, তাহলে মনে রেখো সানোয়ার, তোমার ছেলের মৃত্যু কেবল শুরু। তবে আমি নো মাসিং গ্যাংয়ের বিরুদ্ধে কিছু করব না। তবে এতটুকু করতে পারি যে নো মাসিং গ্যাং নেহার পরিচিত হতে পারে। না হলে দুইবার তাকে হেল্প করলো কেন? তার বাবাকে তুলে আনলো, নো মাসিং গ্যাং এসে বাঁচালো, আবার তার বয়ফ্রেন্ড অ্যাসিস্ট্যান্টকে তুলে আনলো। সব কিছু রেডি ছিল। মাঝখান থেকে নো মাসিং গ্যাংয়ের ছেলেরা তোমার ছেলেকে মারলো। তারা প্রথমে সুযোগ দিয়েছিল, কিন্তু তোমার ছেলে তো বুঝেনি। স্ক্রিন নিভে যায়। মরফিয়াসের প্রতিটা কথা সানোয়ারের বুকের ভেতরে কাঁপুনি তৈরি করে। অপরদিকে হাসপাতালের কাচের জানালা ভেদ করে ভেতরে ঢুকছে সব কিছু যেন এক অদ্ভুত নীরবতায় ডুবে আছে। পায়ের শব্দগুলো করিডোরে প্রতিধ্বনির মতো বাজছে। নেহা মুখে কালো মাস্ক, চোখে ডার্ক শেডস, মাথায় ক্যাপ, হাতে পায়ে গ্লাভস আর মোজা পরে সিকিউরিটি গার্ড ছাড়া একা হাঁটছে। যদিও সে দেশের হোম মিনিস্টার, কিন্তু এখন সে কোনো প্রোটোকল বা ক্যামেরা ফ্ল্যাশ চাইছে না, কারণ জানে এই মুহূর্তে তার প্রতিটি পদক্ষেপের পেছনে অজানা অনেক চোখ লুকিয়ে আছে। অর্কের কেবিন নম্বরের সামনে সে দরজা ঠেলে ভেতরে ঢোকে। ঘরে অল্প আলো, বেডে হেলান দিয়ে বসেছে অর্ক। তার মুখে ক্লান্তির রেখা, কিন্তু চোখে বেঁচে থাকার এক ধরনের কৃতজ্ঞতা। নেহাকে দেখেই সে কাঁপা গলায় বলে ওঠে, ম্যাম এসেছেন? আপনার জন্য গোটা 3 দিন কষ্ট করেছি। নেহা থমকে দাঁড়ায়, ঠান্ডা কণ্ঠে বলে, বুঝেছি। কেমন আছে এখন? ভালো আছি ম্যাম। তবে জানেন, আপনার সব ইনফরমেশন বের করার জন্য শাওন আমাদের তুলে নিয়ে যায়। আমার গার্লফ্রেন্ডকে ব্যবহার করে আমাকে ডাকে। আমি কিছু বুঝে ওঠার আগেই ওরা আমাকে আটকে ফেলে। তারপর আমার এই কাজ থেকে আবির স্যারের সব ইনফরমেশন নিয়ে ওনাকে ধরে আনে। সানোয়ার শাওন করেছে সব। শাওনকে আমি? ম্যাম, শাওন তো আর বেঁচে নেই। এই কথার পরেই নীরবতা নেমে আসে। অর্কের চোখে ভয়, কষ্ট আর অদ্ভুত এক শূন্যতা দেখা দেয়। নেহা একটু ঝুঁকে অবাক হয়ে জিজ্ঞেস করে, শাওন মারা গেছে মানে? অর্কের চোখের সামনে ভেসে ওঠে আলো ঝলমলিত ঘরটার সেই দৃশ্য। কিছুটা থেমে থেমে গলায় বলে, আসলে ম্যাম, আবির স্যারকে ওরা অমানুষের মতো মারে আপনাকে ডাকার জন্য, কিন্তু স্যার কিছুতেই রাজি হচ্ছিল না। রক্তে ভিজে যাচ্ছিলেন, কিন্তু মুখ দিয়ে একটা শব্দও বের করেননি। আমি নিজ চোখে দেখেছি ম্যাম, একজন মানুষের শরীরকে কিভাবে পিটিয়ে নিস্তেজ করে ফেলা যায়। আমি ভেবেছিলাম আজকেই আমাদের মৃত্যু, আমাদের শ্বাস বন্ধ করে ফেলার জন্য। যখন ওরা বন্দুক তুলল, তখনই হঠাৎ কালো মুখোশ পরা কিছু লোক ঢুকে পড়ে। মুহূর্তে গুলি চলে, চিৎকার শুরু হয়। শাওনকে ওরা গুলি করে মেরে ফেলে। নেহার বুক ধক করে ওঠে। সে তো কাউকে পাঠায়নি, তাহলে কারা গিয়েছিল? নেহা প্রশ্ন করে, তারা কারা ছিল? অর্ক খুব আস্তে গলায় বলে, ম্যাম, ওরা নো মার্সি গ্যাংয়ের লোক ছিল। অর্কের কথা শুনে ঘরের বাতাস যেন জমে যায়। নেহার মনে হয় কেউ তার বুকের ভেতরে বরফের মতো কিছু ঢেলে দিয়েছে। নেহার চোখ স্থির হয়ে থাকে অর্কের দিকে, কিন্তু ভেতরে ভেতরে হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। নো মার্সি গ্যাং আবারও কেন? ওরা বারবার আমার উপর উপকার করছে কেন? শত্রু নাকি মিত্র? যদি মিত্র হয় তবে কিভাবে? আর যদি শত্রু হয় তবে কেন শাওনকে মেরে আমাকে বাঁচালো, আমার বাবাকে বাঁচালো? নেহা ঠান্ডা গলায় বলে, তাহলে তোমাদের ওরা বাঁচালো? হ্যাঁ ম্যাম, আপনার সাথে ওদের কোনো যোগাযোগ আছে কি না আমি জানি না, কিন্তু আমি শুধু জানি আমরা আজ বেঁচে আছি ওদের জন্য। কিছুক্ষণ নেহা চুপচাপ দাঁড়িয়ে থাকে। বাইরে করিডোর থেকে নার্সের পেশার শব্দ ভেসে আসছে। হঠাৎ নেহা মনে করে তার শরীরের প্রতিটি স্নায়ু যেন কাঁপছে। সে হঠাৎ ঘুরে দাঁড়ায়।
অর্ক কিছু বলতে যাচ্ছিল কিন্তু নেহা কেবল হাত তুলে তাকে চুপ থাকতে বলে। সিকিউরিটি গার্ডরা দরজা খুলে দেয়। নেহা বেরিয়ে আসে করিডোরের প্রতিটি পদক্ষেপে তার মনে হচ্ছিল ছায়ার মতো কেউ তাকে অনুসরণ করছে। মনে হচ্ছিল হসপিটালের প্রতিটি সিসি ক্যামেরার তার দিকে তাকিয়ে আছে। সে আবিরের কেবিনের সামনে আসলো। সাদা দেয়াল, নীরবতার গুমট ঘনিয়েছে। গার্ডরা দরজা খুলে দেয়। ভেতরে ঢুকতেই নেহা থমকে দাঁড়ায়। বেডে শুয়েছে আবির, মাথায় ব্যান্ডেজ, বুকের কাছে স্যালাইনের নল ঝুলছে। পুরো শরীর জুড়ে সাদা কাপড়ের ব্যান্ডেজ ফিতা। তার নিঃশ্বাস ধীরে ধীরে ওঠানামা করছে। কখনো রক্তমাখা দৃশ্যে সাহস হারায়নি নেহা, কিন্তু এই মুহূর্তে আবিরকে দেখে তার বুকটা হঠাৎ মোচড় দিয়ে ওঠে। বিছানার পাশে গিয়েও সে কিছুক্ষণ চুপ থাকে, তারপর ফিসফিস করে বলে, টিচার সাহেব, আমি চলে এসেছি। আবিরের চোখ দুটো ধীরে ধীরে খোলে। রক্তাভ চোখের দৃষ্টি কষ্টে ভরা, তবুও এক চিলতে হাসি খেলে যায় ঠোঁটে। তুমি এসেছো? নেহা তার হাতটা আস্তে করে ধরে। চোখে জমে ওঠে অশ্রু। আবির ঘুরে তাকায়। নেহা হাসে। তোমার কিছু হবে না টিচার, আমি এসেছি আবার। আমিও তোমার কিছু হতে দেইনি, কাউকে কিছু বলিনি। তোমার মা বাবাকে ডাকবো? না, তারা জানে আমি ঘুরতে বের হয়েছি। যখন কিডন্যাপ হচ্ছিলাম মেসেজ করে জানাতে পেরেছিলাম তাদের। তারপর থাক, আমি সব শুনেছি, চিন্তা করো না, আমি বাকিটা দেখছি। ঠিক আছে, দ্রুত সুস্থ হয়ে বাড়িতে যাব। বাড়িতে বলবো আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম। মা বাবা এসব শুনলে ভয় পাবে। নেহা আবিরের হাত ধরে রেখেছে। দুজন দুজনকে এখন ভালোবাসে। তারপর ঢাকার প্রতিটি মোড়, প্রতিটি চায়ের দোকান, প্রতিটি অফিস, সব জায়গায় একটাই আলোচনার বিষয়। টেলিভিশনের স্ক্রল, ইউটিউবের লাইভ নিউজ, অনলাইন পোর্টাল, সবখানেই ছড়িয়েছে একই হেডলাইন। বিরোধী দলের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সানোয়ার মির্জা বর্তমান হোম মিনিস্টার নেহার অ্যাসিস্ট্যান্টকে অপহরণ করে। টেলিভিশনের স্ক্রিনে লাল অক্ষরে ব্রেকিং নিউজ ভেসে উঠছে। সাংবাদিকদের কণ্ঠে উত্তেজনা। টকশোতে বিশ্লেষকরা বলছে এটা কেবল একটা অপরাধ না, এটা সরাসরি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর অর্ক নিজেই মিডিয়ার সামনে আসে। অর্ক মিডিয়ার সামনে দাঁড়িয়ে অনেক কিছুই বলে। ওর সামনে দাঁড়িয়ে থাকা সাংবাদিকদের মাইকের ভিড় যেন প্রমাণ করে নেহার টপিক কতটা প্রভাব ফেলতে পারে দেশে। অর্ক কাপা গলায় বলতে শুরু করে, আমার নাম অর্ক, আমি হোম মিনিস্টার নেহা ম্যামের টিমে কাজ করি। আমি তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টও। শেষ সুবাদে আমি ম্যামের সকাল থেকে সন্ধ্যার সব রুটিন, পার্সোনাল সমস্যা থেকে শুরু করে নানা দিক জানি। 3 দিন আগে আমাকে এবং আমার বন্ধু আদিতিকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। যারা এই কাজ করেছে তারা আর কেউ নয়, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সানোয়ার মির্জা এবং তার ছেলে শাওন। মুহূর্তে সাংবাদিকরা শোরগোল তোলে। নেহার কথা মতো অর্ক সবার সামনে সবকিছু বলা শুরু করেছে। তবে নেহা জানিয়েছে এসবে আবিরকে না জড়াতে। অদিতিও সামনে এসেছে। অর্ক আবার বলে, শাওন আমার গার্লফ্রেন্ডকে ব্যবহার করে আমাকে ডাকে, তারপর আমাদের আটকে ফেলে, আমার কাছ থেকে তথ্য বের করার চেষ্টা করে। দেখুন আমাদের অবস্থা, শেষে না পেয়ে আমাদেরকে হত্যা করার চেষ্টা হয়। তাদের একটাই উদ্দেশ্য ছিল হোম মিনিস্টার নেহাকে টার্গেট করা, ওনার ক্ষতি করা। একজন সাংবাদিক তাড়াতাড়ি জিজ্ঞেস করে, আপনার কাছে প্রমাণ আছে? অর্ক মুচকি হাসে। নেহা যেদিন হাসপাতাল থেকে বাড়িতে যায় সেদিন আবির আসে অর্কের কাছে। অর্কের হাতে একটা পেন ড্রাইভ দিয়ে আবির হাসপাতাল থেকে চলে যায় বাড়িতে। যদিও নেহাকে আবির জানিয়েছিল বাড়িতে আসার বিষয়টা। এতে নেহারই ভালো হয়েছে, কারণ বারবার আবিরের জন্য নেহা হাসপাতালে যাক, আবির সেটা চায় না। অর্ক সেই পেন ড্রাইভটার সামনে মেলে বলে, আমার কাছে সব কিছু রেকর্ড আছে, এছাড়া আমি নিজ চোখে সব কিছু দেখেছি। আমি কোর্টে গিয়ে সাক্ষ্য দিতে প্রস্তুত। ক্যামেরাগুলো ফোকাস করে অর্কের দিকে। মুহূর্তে তার বক্তব্য ভাইরাল হয়ে যায়। খবরটি যখন টেলিভিশনের পর্দায় চলছিল তখনই নেহা নিজের অফিসে বসে
ফোনে নির্দেশ দিচ্ছিলেন। আইজি সাহেব, আপনি অবিলম্বে সানোয়ার মিরাজ নামে রেড জারি করুন। তার বাড়ি, অফিস, গাড়ির সব জায়গায় তল্লাশি হবে। এক মুহূর্তের মধ্যে তাকে খুঁজে বের করতে হবে। আমি নিজেই মামলা করছি, কোনো ছাড় দেওয়া হবে না। তার গলায় কণ্ঠ ছিল দৃঢ়, যেন রাষ্ট্রযন্ত্রের প্রতিটি চাকা এখন তার হাতেই ঘুরছে। কাগজপত্রে সই করলেন, প্রেস কনফারেন্সেও ঘোষণা দিলেন, যে করেই হোক না কেন রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র করলে তাকে ছাড় দেওয়া হবে না। প্রাক্তন মন্ত্রী হোক বা তার ছেলে, আইনের চোখে সবাই সমান। এই মামলা আমি ব্যক্তিগতভাবে দায়ের করছি। রাতের শহর যেন অচেনা হয়ে গেল। পুলিশের কনভয় ছুটছে, র্যাবের গাড়িতে সাইরেন বাজছে, বিভিন্ন থানায় রেড চলছে। সানোয়ারের বাড়ির সামনে ভিড় জমে গেছে, ক্যামেরা তাক করা, সাংবাদিকরা চিৎকার করছে, সানোয়ার সাহেব কোথায়? মির্জা পরিবারকে পুলিশ গ্রেফতার করতে পারবে? বিরোধী দলের রাজনীতিতে এর প্রভাব কি হবে? জনগণের মধ্যে যেন আগুন লেগে গেছে। সোশ্যাল মিডিয়া ভর্তি স্লোগান, নেহা একা নয়, আমরা আছি, রাষ্ট্রদ্রোহীদের বিচার চাই। টানা 3 দিন এসবই চলছে দেশে। অন্যদিকে শহরের এক কোণে আবির নিজের বাড়ির ড্রয়িং রুমে বসে আছে। শরীরে এখনো ব্যথা, মাথায় ব্যান্ডেজ, তবু টিভির স্ক্রিনে চোখ আটকে রেখেছে। স্ক্রিনে চলছে ব্রেকিং নিউজ, অর্কের দেওয়া সাক্ষাৎকার। সানোয়ার মির্জার নাম উচ্চারণ হচ্ছে বারবার। আবির হাতে একটা জুসের প্যাকেট, স্ট্র দিয়ে ধীরে ধীরে চুমুক দিচ্ছে। তার চোখে অদ্ভুত একটা ভাব, অর্ধেক রাগ, অর্ধেক নির্লিপ্ততা। পাশে আসলেন তার মা, হাতে শাড়ির আঁচল, মুখে চিন্তার ছাপ। তার চিন্তাটা আবিরের অ্যাক্সিডেন্ট নিয়েই। ছেলের এমন হুট করে অ্যাক্সিডেন্ট হলো জানতেই পারেনি। 3 দিন আগে কয়েকজন লোকের সাথে আবির বাড়ি ফিরেছে। হাতে পায়ে মুখে ব্যান্ডেজ দেখে তার মায়ের যেন আকাশ থেকে পড়ার মতো অবস্থা। আবির বলে, মা, ভার্সিটি থেকে ছুটি পেয়েছিলাম, দিদির বিষয়টা নিয়ে ভালো লাগেনি বলে একটু ঘুরতে গিয়েছিলাম কয়েকজন মিলে, তারপর বাইক থেকে পড়ে এই হয়েছে। আবিরের মা ছেলে যে ঠিকভাবে ফিরেছে সেটা দেখেই খুশি। তারপর থেকে আবির বাড়িতে। আবিরের মা তার পাশে বসে টিভির দিকে তাকালো। কি দেখছিস? সারাদিন খালি নিউজ দেখিস কেন? আগে তো নিউজ দেখতি না। দেখো না মা, হোম মিনিস্টারের অ্যাসিস্ট্যান্টের উপরে হামলা হয়। এগুলো কি সত্যি আবির? সারোয়ার মির্জা সে কি আসলেই এমন কাজ করতে পারে? সত্যি না হলে মিডিয়ার সামনে অর্ক এসব বলতো না মা। আর তাছাড়া নেহা কখনো দেখছো কারো বিরুদ্ধে কথা বলে? নেহা? সে কে? না মানে ওই যে মন্ত্রী। নিউজে আজকাল সে বেশিই থাকে। তবে সানোয়ার যদি এমন করে, বেটা অনেক ঝামেলাবাজ। এত বড় রাজনীতি, এত বড় খেলা, তুই এসব দেখা বাদ দে। কি করব, নিউজ দেখতে ভালো লাগে। আবিরের মা আর কিছু বলে না। আবির কিছুটা মুচকি হাসে। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায়। আবির চমকে যায়, ধীরে ধীরে এগিয়ে যায় দরজার দিকে। দরজা খুলতেই দেখে নেহা দাঁড়িয়ে। আবির নেহাকে দেখে বড় ঢোক গিলল। তুমি? হ্যাঁ, তোমাকে দেখতে আসলাম। ভিতরে আসবে না? না, পরে। দিদি তোমাকে কল করে? না। গুড। আচ্ছা যাই, আবার আসবো। এটা কি হলো? নেহা হনহন করে চলে গেল। মেয়েটা বাড়িতে আসলো অথচ ভিতরে আসলো না কেন? তাছাড়া আবার রিদির কথা কেন বলছে মেয়েটা? ড্রয়িং রুমে আলো নিভু নিভু করছে। বাইরে রাস্তায় পুলিশের সাইরেন শোনা যাচ্ছে। সানোয়ার মির্জার গোপন বাড়ির ঠিকানা পুলিশ কোথা থেকে পেল কে জানে। সারা বাড়ি পুলিশ ঘিরে রেখেছে। 3 বার আলটিমেটাম দিয়েছে বের হবার জন্য, কিন্তু সানোয়ার ভিতরে বসে আছে, কম্পিউটার স্ক্রিন অন। তবে সেখানকার মরফিয়াসের উপস্থিতি নেই। মরফিয়াস গত রাত থেকে কোনো যোগাযোগ রাখেনি সানোয়ারের সাথে। সানোয়ার দেখতে পায় হ্যাকারদের সাথে তার যত কথোপকথন। নেহাকে নিয়ে সে যা যা ফোনে কথা বলেছে সব কিছু ভাইরাল হয়ে গেছে। সানোয়ার বুঝে যায় মরফিয়াস তার সাথে মাইন্ড গেম খেলেছে, কিন্তু এভাবে সে ধরা পড়বে ভাবেনি। কতগুলো পুলিশ একসাথে সানোয়ারের গাড়ির মেইন দরজার কাছে আসে। দরজায় কড়া নাড়ার শব্দ বাইরে থেকে আসে। সানোয়ার শুনতে পায়,
সানোয়ার, আমরা জানি আপনি এখানে লুকিয়ে আছেন। আপনার লোকেশন আমরা পেয়েছি, তাই ভালো হবে আপনি নিজ দায়িত্বে দরজা খুলে বাইরে আসুন। সানোয়ার মির্জা একের পর এক সিগারেট টেনে যাচ্ছে। হঠাৎ মরফিয়াস স্ক্রিনের ভেতরে আসে, মুখে ধুরালো সেই মাস্ক। সানোয়ার বলে, মরফিয়াস, তুমি আমার সাথে কেন এমন করলে? আসলে সানোয়ার, আমি নিজেও নো মিসিং গ্যাংয়ের হয়ে কাজ করি। যখন দেখলাম আপনার পিছনে ওরা পড়ে আছে, তখন খেলাটা খোরা হয়। কিছু করার নেই, সবই নো মার্সির লিডারের ইচ্ছা। এত বড় ধোকা আমাকে দিতে পারলে? এটাই হবার ছিল। কিন্তু আমি তো এত সহজে হার মানব না। এখনো ওদের পিছনে পড়ে থাকবে? না, তবে আমি হারতে শিখিনি। দরজা ভাঙার শব্দ ভেসে আসে। সানোয়ার তার ড্রয়ার থেকে কালো রঙের পিস্তল বের করে। পুলিশ দরজা ভেঙে ভেতরে আসতেই সানোয়ার মির্জা নিজের কপালে গুলি চালায়। সানোয়ার মির্জা ওখানেই শেষ হয়। পরের দিন দেশে সবকিছু একসাথে প্রকাশিত হতে থাকে। সানোয়ার মির্জা আর নেই, সে নিজেকে মেরে ফেলেছে। ওদিকে আজকেও নেহা এসেছে আবিরের বাড়ির মেইন দরজায়। হাতে পায়ে কালো মোজা, মাথায় কালো ক্যাপ আর মুখে কালো মাস্ক পরা। আবির কেবল চোখ বড় বড় করে তাকিয়ে রইল নেহার দিকে। নেহা দিন দিন অনেক বেশি পাগলামি করছে। তবে আবিরের এটাই মাথায় আসেনি যে রিদির স্কলারশিপ নিয়ে দেশের বাইরে চলে যাওয়ার পেছনে যে নেহার হাত থাকতে পারে, সেটা তো সহজ বিষয়। আর এটাই আবিরের মাথায় আসেনি। কিন্তু এখন আবির তার মাকে কি বলে পরিচয় করিয়ে দিবে নেহার সাথে? অবশ্য আবিরের মা নেহাকে চেনে, দেখা যাক কি হয়। আবির আজকে নেহাকে ঘরের ভেতরে নিয়ে আসে। আবিরের মা রান্নাঘরে আছেন, চিৎকার করে বলছে, আবির, নির্দখা বাদ দে, কলিং বেল বাজছে দেখ। একটা কথা শুনিস না তুই? এই বয়সও চ্যাটাং চ্যাটাং করে বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিলি, একবারও ভাবিসনি আমার কথা? আবিরের মা কথা বলেই যাচ্ছে। ওদিকে নেহা আবিরের পিছনে এসে দাঁড়িয়েছে। আবিরের মায়ের কথা কেউ শুনছে কি শুনছে না সেটার দিকে লক্ষ্য নেই। নেহা এসে রান্নাঘরের দরজার কাছে দাঁড়ায়। আবিরও আসলো। দরজায় টোকা দেয় আবির। ফারিনা বেগম ঘুরতে দেখে একটা মেয়ের মতো কেউ দাঁড়িয়ে, মুখ ঢাকা আছে। ফারিনা বেগম আবিরের দিকে না তাকিয়েই বলে, কে এসেছে? আবির কিছু বলল না। ফারিনা বেগম কাজে ব্যস্ত। আবার দরজায় টোকা দেয় আবির। উনি তাকালেন, চমকে যায়, কারণ নেহার মুখ তখনও ঢাকা। এটা কে? উনি চমকে উঠে প্রশ্ন করল। আবির খানিকটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে তাকিয়ে রইল ওর মায়ের দিকে। একটু বোঝার চেষ্টা করছে ফারিনা নেহাকে ঠিক চিনতে পেরেছে কিনা। নেহা তখনও মুখ ঢাকা। ফারিনা বেগম পা থেকে মাথা অবধি দেখছে ভালো করে। জহুরির চোখ যেন তার। নেহার চুলগুলো বেশ লম্বায় আছে, ক্যাপের কারণে আরও নিচে বসে আছে। খোলা চুল, সারা গা কালো কাপড়ে ঢাকা, যেন মনে হচ্ছে বুনো ম্যানিকুইন দাঁড়িয়ে আছে। তবে আবিরের মা এখনও নেহাকে চিনতে পারেনি। তাই আবির বলে, ও নেহা, আমার ফ্রেন্ড। বাইক অ্যাক্সিডেন্ট করলাম না, এজন্য দেখতে এসেছে। ফ্রেন্ড? কেমন ফ্রেন্ড? আগে তো দেখিনি কোনোদিন। মানে তোর মেয়ে বন্ধু আছে, আর এইভাবে হাম মুখ ডেকে কেন? আসলে ও একটু বেশি সুন্দরী তো, নিজেকে এভাবে ঢেকে বের হয়। তো বোরকা পরবে? এগুলো কেমন ফ্যাশন তোর ফ্রেন্ডের? আসলে আম্মু, হাবি লজ্জা পাচ্ছে। আমরা ফ্রেন্ডস না, আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। মানে আমরা প্রেমিক প্রেমিকা। বাড়ি থেকে কেউ যেন না দেখে, তাই এভাবে বের হয়েছে। আর এতদিন আপনার ভয়ে আমাকে সামনে আনিনি। আমি কয়েকবার আসতে চেয়েছি, সে আনিনি, এই জন্যই আজকে এইভাবে চলে এসেছে। ফারিনা বেগম অবাক হয়ে তাকিয়ে রইল নেহার দিকে। শুধু সে নয়, আবিরও অবাক হয়ে গেছে। এভাবে হুট করে নেহা এমন কিছু বলবে আবির তো ভাবতেই পারেনি। তবে আবিরের থেকে তার মা ফারিনার অবাক হওয়ার পরিমাণ বেশি। প্রথমত, নেহা ফারিনাকে খুব স্বাভাবিকভাবে আম্মু ডেকেছে। একেবারে প্রথম দিনেই এভাবে আম্মু ডাকটা সহজ নয়। তারপর এখনও কোনো মেয়ে এত সহজে তার প্রেমিকের মায়ের কাছে এই কথাটা বলতে পারে, এটা কেউ বিশ্বাস করতে পারবে না। ব্যাপারটা ঠিক স্বাভাবিক না এই দেশের মেয়ের জন্য। মানে এভাবে কোনো প্রেমিকা ছেলের বাড়িতে এসে তারই মায়ের সামনে নিজেকে সরাসরি এমন পরিচয় দিতে পারে, এটা যেন বিশ্বাসযোগ্য হচ্ছে না। আর ফারিনা তো ভাবেইনি কখনো আবিরের গার্লফ্রেন্ড থাকবে।
আবির অবাক হয়ে একবার তার মায়ের দিকে তাকায় আর একবার নেহার দিকে তাকায়। ফারিনা বেগম আবিরের দিকে তাকালো চোখ গরম করে। তার চোখের ভাষা আবিরের পড়তে মোটেই কষ্ট হলো না। তার মা যেন তার কাছে জানতে চাইছে যে কদিন আগে তুই বললি রিদিকে পছন্দ, আবার আজকে এই মেয়েকে নিয়ে এসেছিস। এই মেয়ে আবার বলছে তোরা নাকি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। মানে কি এসবের? আবির প্রশ্নগুলো পড়তে পেরে ঢোকিল। নিজেকে যথেষ্ট বোকা বানানোর চেষ্টায় কিছু না বোঝার ভান করে তাকিয়ে রইল ফারিনার দিকে। কিন্তু নেহা হাসছে, সেটাও আবির বুঝতে পেরেছে। এই মেয়ের মুখ যেন বন্ধ হবার নয়। নেহা আবার বলল, আম্মু আপনাকে বকবেন না প্লিজ। আসলে আপনাকে অনেক ভালোবাসে তো, আমার থেকেও বেশি। তাই আপনি অন্য কারোর সাথে যখন ওর বিয়ে দিতে চাইছেন, ও মানা করেনি। এমনকি আমি ওকে বলেছি, আমার যদি পছন্দ হয় তাহলে তুমি আমাকে ছেড়ে ওকে বিয়ে করো। আমি চাই না তুমি তোমার মাকে কখনো আমার জন্য কষ্ট দাও। সব সময় বোঝার আগে মা, পরে আমি। বলুন না, আমার ঠিক বলেছি না? এই মেয়ের কথা শুনে আবিরের ভীষণ লেগে যায়। কি সাংঘাতিক! বাড়িতে এসেও নেহা রাজনীতির মাঠের খেল দেখাচ্ছে, কিন্তু আবিরের মা আরও চমকে যায়। তার মুখে এতক্ষণ রাগের যে আভাটা ছিল তা এক নিমিষে কমে গেছে নেহার কথায়। আবির তাকায় ওর মায়ের দিকে। নেহার এই কথা শুনেই ফারিনা খানিকটা গলে গেছে। উনি এবার কাজ বাদ দিয়ে নেহার দিকে এগিয়ে আসলো। রান্নাঘরে থাকা বাসার টুল এগিয়ে দেয় নেহার দিকে। আবির কেবল চোখ বড় বড় করে দেখছে। নেহা চুপচাপ টুলের উপর বসলো। ফারিনা বেগম তার মাথা থেকে ক্যাপটা খোলে। নেহা এমনিতেই ফর্সা, সাথে এত ঘন কালো চুল থাকায় ফারিনা বেগমের যেন চোখই সরছে না। কালো ভ্রু, টানা দুটো চোখ আর ফর্সা কপাল। ভালো করে দেখছে ফারিনা। আবিরের মা রাজনীতি সেভাবে পছন্দ করে না, কারণ তার বড় ভাই মানে আবিরের মামা রাজনীতির জন্যই মরে গেছে। মিছিলে তাকে কুপিয়ে মেরে ফেলে, অথচ মিছিলটা ছিল স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। সেসব নিয়েই তার মা রাজনীতির কোনো টপিক একদমই সহ্য করতে পারে না। আর এই কারণেই আবিরের বড় পর্যায়ের কোনো বন্ধু হোক সেটা তার মা চায়নি। নেহাকে মাস্কের উপরেই দেখেছে। যাক, ভালো হয়েছে। তিনি আবিরের দিকে তাকালো, তারপর বলল, সত্যি কি তোর গার্লফ্রেন্ড এটা? হুম। দেখতে তো পুতুলের মতো। চুলগুলো দেখ, ফ্লোরে পড়ে গেছে। বাচ্চা মেয়ে মনে হচ্ছে। কি এই মেয়ে বাচ্চা? বাদ দে। তা তুই ওই রিধির কথা কেন বলেছিলি আমাকে? আর প্রথমেই এই মেয়েকে কেন নিয়ে আসিসনি বাসায়? ফাজলামি করিস? দুই নৌকায় পা দিয়ে চেয়েছিলি নাকি হারামি? ছি মা, এসব কি বলো? নেহা হেসে ফেলছে। তবে আবির বুঝতে পারে না তার মাকে এখন এই প্রশ্নের জবাব এখন কিভাবে দেবে। রিধির কথা তার মাকে আবির বলেছিল, তবে সেটা বিয়ে সংগঠিত দিকে গুজবে এত জলদি তা নয়। কিন্তু রিধিকে তো আবির বাড়িতে ডাকেনি, মেয়েটা নিজে এসেছিল। আবির আমতা করে বলল। ফারিনা বেগমের করা প্রশ্নের উত্তর আবির কোথায় পাবে? সে মাথা চুলকাতে থাকে, কিন্তু ফারিনা আবিরকে ছাড়ে না। আবির আমতা করে বলে, আসলে মা। আবির করুণ দৃষ্টিতে নেহার দিকে তাকায়। নেহা আবারও আবিরকে উদ্ধারের জন্য এগিয়ে এলো। মানে আবিরকে কিছু বলতে দেয় না। সেই বলল, আসলে আম্মু, আমাদের মধ্যে একটা কারণ আছে, সেটা আপনি পছন্দ করেন না। এই জন্য আপনাকে কষ্ট দিতে চাইনি। আমিও সেভাবে আর জোর করিনি। ভেবেছিলাম আপনার সাথে যেদিন দেখা করব সেদিন হয় বিষয়টা নিয়ে কথা বলবো। নেহার কথা শুনে ফারিনা বেগম একটু চমকালেন। কি এমন কারণ থাকতে পারে? উনি তৎক্ষণাৎ জিজ্ঞেস করে, তা কি কারণ? আবির ভয় পায়। তার মায়ের রিয়াকশনটা আবির কল্পনা করে। একটি ঢোক গেল। নেহা আবিরের দিকে একবার তাকালো, তারপর ফারিনার দিকে তাকিয়ে বলল, আসলে আমি রাজনীতির সাথে যুক্ত। আপনি তো রাজনীতি ঠিক পছন্দ করেন না, তাই। কথাটা বলেই নেহা তার মুখ থেকে মাস্কটা খুলল। ফারিনা বেগম অপলক হয়ে নেহার দিকে তাকিয়ে আছে। ঘরের ভেতরে খানিকটা নীরবতা বিরাজ করছে। কেউ কোনো কথা বলল না কিছু সময়। নেহা খুবই করুণ চোখে তাকিয়ে আছে ফারিনার দিকে, কিন্তু ফারিনা বেগম তখনও স্থির হয়ে তাকিয়ে আছে। চেহারার এমন একটা ভাব যেন তিনি দ্বিধাতে ভুগছেন। এমন অবস্থাতে নেহা কি বলবে ঠিক বুঝতে পারছে না। তাই আবির বলল,
মা একটু বোঝার চেষ্টা করো, যারা রাজনীতির সাথে যুক্ত তারা তো সবাই খারাপ না। নেহাকে দেখো, তোমার কি মনে হচ্ছে মা? আবির পুরো কথা শেষ করতে পারে না। কথার মাঝখানে ফারিনা আবিরকে থামিয়ে দিল, তারপর বলল, আমাকে বুঝতে হবে না, আমি বাচ্চা না। আবিরের দিকে থেকে চোখ সরিয়ে নিয়ে তিনি নেহার দিকে তাকিয়ে পড়ল। দেখো মেয়ে, আমি কিছু বলছি না তোমাকে কিংবা তোমাদের, তবে তুমি যদি আমার ছেলেকে পছন্দ করো আর ওরও যদি একই ইচ্ছা থাকে, তাহলে তুমি নিজেকে এই লাইন থেকে আস্তে আস্তে সরিয়ে আনো। আমি জানি একেবারে সহজ হবে না, তবে সম্ভব। তোমার সহজ সোজা কথা আমার পছন্দ হয়েছে, আর আমি তোমার বাবা মায়ের সাথে কথা বলতে চাই। যেহেতু তুমি সোজা সাপটা কথা বলছো, আমিও বলি। আমার একটা ছোট ভাই ছিল, কলেজে উঠে রাজনীতিতে জড়িয়ে যায়। তুমি যে দলের হয়ে মন্ত্রিত্ব করছো, সেই দলেরই বিপরীত দলের হয়ে কাজ রাজনীতি জড়িয়ে পড়েছে। কিন্তু আমার ছোট ভাইকে দলের সন্ত্রাসীরা কুপিয়ে মেরে ফেলে। এই জন্য আমি রাজনীতি একদমই পছন্দ করি না। তবে তোমাকে ভালো লেগেছে, এটা সত্য। দেখা করতে বলিও তোমার মা বাবাকে। এসব শুনে নেহার কি অবস্থা হচ্ছে সেটা আবির না বুঝলেও আবিরের খুবই খারাপ লাগে, কারণ নেহা যেভাবে রাজনীতির মাঠে এসেছে, যেভাবে সাজিয়েছে, তা নেহাকে অন্যরকম জায়গাতে এনে দাঁড় করিয়েছে। এভাবে সে রাজনীতি থেকে সরে দাঁড়াবে না। তবে আবিরের অবাক করে দিয়ে নেহা হাসল। যদিও আবিরের মা আপাতত যে নেহার উপরে পড়ে গেছে, সেটা আবির কিংবা নেহারা কারোই বুঝতে বাকি রইল না, আর সেটা বুঝেই নেহা হাসছে। আবিরকে অবাক করে দিয়ে নেহা হঠাৎ করে ফারিনাকে জড়িয়ে তুলল। ফারিনা বেগম গম্ভীর মুখটাতে হঠাৎ হাসিও ফুটে ওঠে। আবির যেন জোরে একটা শান্তির নিঃশ্বাস ফেলল, কারণ আবিরের মা পটে গেছে। ফারিদা বেগম নেহাকে ঠিকভাবে জানেই না। নেহা রাজনীতিতে বেশ দক্ষ। এমন সময় বাড়িতে আলফাজ সাহেব প্রবেশ করে। প্রথমেই চোখে পড়ে নেহাকে। নেহাকে দেখেই উনি চুপসে যান, কারণ নেহাকে তিনি চেনে, সবসময় টিভি পত্রিকাতে দেখে। আর আজ সেই মেয়ে এই বাড়িতে কি করছে? আলফাজ সাহেব চোখ কপালে তুলে তাকিয়ে রইল কিছুটা সময়। এমন সময় ফারিনা রান্নাঘর থেকে বের হয়। নেহা, আসো, তোমার খাবার টেবিলটা সাজাই। ফারিনার এমন কথা শুনে আলফাজ আরও অবাক হয়। নেহা এগিয়ে আসে, ওনার বড় করে একটা সালাম দেয়। আর তার মুখে যেন কথা হারিয়ে গেছে। হোম মিনিস্টার হয়ে তাদের বাড়িতে এসে খাবার টেবিল সাজাচ্ছে। আলফাজের অবাকের আরও কারণ বাকি। ফারিনা হঠাৎ করেই আবিরের বাবার দিকে তাকিয়ে বলে, চলে আসছো? কি চিনতে পারছো না মেয়েটাকে? তবে দেখো তোমার ছেলের কাণ্ড। তোমার ছেলে নাকি এই নেহাকে পছন্দ করে, মেয়েটাও তোমার ছেলেকে পছন্দ করে। অথচ দেখো আমরা কি করতে যাচ্ছিলাম, হৃদির সাথে তোমার ছেলে বিয়েটা প্রায় দিয়েই ফেলেছিলাম। শেষে এসে হৃদি সব কিছুতে না করে দেয়, যা হয় ভালোর জন্যই হয়। ফারিনার কথা শুনে আলফাজের মুখের কথা তখন একেবারেই হারিয়ে গেছে। আর হারাবে না কেন? দেশের হোম মিনিস্টারকে যদি নিজের ঘরে দেখা যায় হঠাৎ করে, আবার সেই মেয়ে যদি ছেলের বউ হিসেবে আসে, যে কারো মুখের কথাই হারিয়ে যাবে। আলফাজ কিছু বলতে যাবে, তখনই আবির সেখানে এসে হাজির। আবির আলফাজের হাত ধরে অন্য রুমে নিয়ে এলো। আলফাজ আবিরের দিকে তাকিয়ে বলল, কি রে, এই মেয়ে এখানে কেন? আর তোর মা কি বলছে? আমি তো কিছু বুঝতে পারছি না। আবির একটু শুকনো হাসি হেসে পড়ল, আমি কিছুই জানি না বাবা, আমার হাতে কিছুই নেই। মেয়ে হঠাৎ বাড়িতে আসে, কি করব? ফাজলামি করিস? তুই এই মেয়েকে কীভাবে পটালি? মানে আর মেয়ে পেলি না, সোজা মন্ত্রী মেয়েকে পটে ফেললি? আমি পটাইনি বাবা। তাহলে কিভাবে যে কি হয়েছে সেটা আমি নিজেই জানি না। এখন কেবল জানি যে এই মেয়ে খুব জলদি আমাকে বিয়ে করবে, কেউ তা আটকাতেও পারবে না। আবিরের কথা শুনে তার বাবা তখনও ওর দিকে অবাক চোখে তাকিয়ে আছে। তার এখনও কথাটা ঠিক বিশ্বাস হচ্ছে না। মানে কোন মিনিস্টার আছে যে কোনো সাধারণ ছেলেকে ভালোবাসে? আবিরের বাবার জায়গাতে অন্য কেউ থাকলে তারও ঠিক বিশ্বাস হতো না এইসব কথা। আলফাজ সাহেব বলল,
তোর মা কি প্রথমে নেহাকে চিনতে পেরেছিল? পারলে তো মনে হয় না ঢুকতে দিত। হ্যাঁ, চিনতে পারিনি, তবে নেহা যে কত বড় নেতা, কি কি করতে পারে সেটা মা জানে না। মন্ত্রিত্ব ছাড়বেও না মনে হয়। তোর মা এসব জানতে পারলে কি হবে বুঝতে পারছিস? না, তবে এমন কিছু করতে হবে যাতে আর কিছু যেন না জানতে পারে। কিন্তু এইভাবে কতদিন চলবে? যতদিন পারা যায়। আলফাজ আর কিচ্ছু বলে না। আবিরের দিকে তখনও তাকিয়ে রয়েছে অবিশ্বাসের চোখে। তার ছেলের প্রেমিকা যে দেশের হোম মিনিস্টার সেটা তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। উনি ফ্রেশ হতে চলে যায়। কিছু সময় পর খাবারের জন্য ফারিনা সবাইকে ডাকে। রাতের খাবার টেবিলে সবাই এসে বসলো। নেহাকে দেখে আলফাজ সাহেবের যেন এখনো ঘোর কাটছে না। নেহাকেই তিনি দেখে যাচ্ছে। নেহা অনেকবার তাকে ডেকেছে, কিন্তু তিনি ভয়ের জন্য কথাই বলতে পারেনি। বাবা, আপনি নাকি মিষ্টি অনেক পছন্দ করেন। পরিবার অনেক মিষ্টি আনবো। আপনি আর কি খেতে ভালোবাসেন? আমার কথা চিন্তা করবেন না, মানে করবে না। আপনার ছেলে আপনাদের নিয়ে সবসময় গল্প করে, ঠিক মতো তো ঘুরতেই যেতে চায় না, বলে আপনারা বকবেন বেশি বাইরে থাকলে। আপনার সাথে গেলে না, মানে তোমার সাথে গেলে টেনশন হবে না? আলফাজ সাহেবের মুখ কুঁচকে গেল। তা বারবার নেহাকে আপনি করে বলছে। তার কারণ আলফাজ সাহেবের ভূমি অফিসে চাকরি। পতিতালয়ের জমির জন্য ভূমি অফিসে গিয়েছিল নেহা। সেদিন একবার দেখেছিল নেহাকে আপনি করে বলেছিল তিনি। বলবে না কেন? হোম মিনিস্টার ভূমি অফিসে এসেছে, তাকে কি অসম্মান করবে? যদিও নেহা সেভাবে দেখেনি, কেবল পেপারসগুলো ক্লিয়ার করে চলে আসে। ফারিনা বেগমের কান এড়ায় না। তিনি ভালো মতোই নোটিশ করেছে আবিরের বাবার কথা জড়িয়ে ফেলছে। নেহার সাথে কথা বলার সময় আলফাজের মুখ দিয়ে বারবার আপনি বের হয়ে যাচ্ছিল। ফারিনা শুনে বিরক্ত হয়ে বলল, কি ব্যাপার বলো তো? তোমার কি বুদ্ধি সিদ্ধি লো পেয়ে গেল? ছেলের বন্ধুকে কেউ আপনি করে বলে? রাজনীতি করে সে, হয়তো খুব যে বড় তা নয়। না না, ঠিক আছে। সবাই খাবার খেতে বসে। নেহা আর ফারিনা মিলে রেঁধেছে। এরই ভেতরে অর্ক নেহাকে কল করেছে কয়েকবার। সানোয়ার সুইসাইড করেছে সেটার খবর নেহাকে দিতে চেয়েছে। নেহা ফোন ধরেনি। সে আজকে প্রায় অফিসিয়াল সব কাজ শেষ করেই এসেছিল। রাতের খাবারের পর ফারিনা নেহার সাথে আরও কিছু সময় গল্প করে। সময় হয়ে নেহা চলে যাবার ফারিনা আবিরকে ডাকে। আবির? হ্যাঁ মা। একা একটা মেয়ে বাড়িতে যাবে, যা এগিয়ে দিয়ে থাকতে বলতাম, বলে বাবা কল করেছিল তার, তো যা বাড়ি অব্দি দিয়ে আসবে। আচ্ছা। নেহা রেডি হয়ে নেয়। বিকালে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই রেডি হলো। কালো ওড়না পেঁচিয়ে নেয়, মুখে কালো মাস্ক, কালো ক্যাপ। যদি কেউ দেখে তবে সমস্যা বলতে হইচই পড়ে যাবে। এতে করে আবিরের মা হয়তো বিরক্ত হতে পারে। আবির নেহার দিকে তাকিয়ে আছে। আবিরের এমন তাকানো দেখে নেহা বলে, এ কি দেখো? তোমাকে দেখছি। আমাকে? কেন? সারাদিন মনে হচ্ছে দেখোনি? সবসময় এটা সেটার অজুহাতে মায়ের সামনে আসা হচ্ছিল। হ্যাঁ, সেটা তো সুযোগ নিচ্ছিলাম। তো এখন দেখান কি আছে? আসলে মাঝে মাঝে মনে হয় যে স্বপ্নে দেখছি। এখনো ঠিক বিশ্বাস হচ্ছে না হোম মিনিস্টার আমার গার্লফ্রেন্ড। হবে, আরো সময় যেতে দাও, সব ঠিক হয়ে যাবে। দেখছো না তোমার আম্মুকে কিভাবে নিজের দলে নিয়ে নিলাম? দেখলাম রাজনীতিবিদদের এই একটা গুণ আছে যে কাউকে নিজের দলে ভালো মতোই টানতে পারে। সেজন্য সত্যি তোমার বুদ্ধির তারিফ না করে পারছি না। অবশ্য যেভাবে তুমি তোমার মন্ত্রণালয় চালাও, তোমার অসম্ভব কিছু নেই, সবই রাজনীতির মাথা। তাহলেই বুঝো, সাবধান, তোমাকেও কিন্তু কখন কিভাবে টানবো বুঝতেও পারবে না। তাই না? তো টানো, একবারে টেনে নিজের ভিতরে নিয়ে নাও। ছি, অশ্লীল ছেলে, তোমার নামে তো দেখি কেস করা দরকার। তাই নাকি? তা তুমি কি তখন রোজ থানা ভিজিট করতে আসবে? জি না মশাই, চুপ থাকেন আপনি। কথা বলতে বলতে দুজনে বাড়ির বাইরে আসলো। নেহার গাড়ি দেখা যাচ্ছে না। তবে কি নেহা গাড়ি এনেনি? আবির প্রশ্নটা করতেই যাবে, তখনই নেহা বলে, হাঁটতে ভালো লাগছে, চলো না হাঁটি। কতক্ষণ? কেন, তোমার কি ভালো লাগছে না? সেটা নয়, আসলে এখনো গায়ে ব্যথা তো।
ও হ্যাঁ হ্যাঁ, আমির তোমাকে একটা কথা বলি, কাউকে বলবে না। আবির মনোযোগ দেয়। নেহা দাঁড়িয়ে পড়ে। আবিরও তার সামনে রাস্তার একপাশে দুজন কপত কপতি দাঁড়িয়ে। মাঝে মাঝে গাড়ির হেডলাইটের আলো এসে পড়ছে ওদের দুজনের গায়ে। একে অপরের দিকে তাকিয়ে আছে। নেহা বলল, তোমাকে সাবধান থাকতে হবে, আমার কিন্তু অনেক শত্রু, এজন্য আমি মিডিয়াতে তোমার কথা প্রকাশ করিনি। সেটা জানি। গুপ্ত ভয়টা হলো একটা গ্যাংকে নিয়ে। গ্যাং? হ্যাঁ, তুমি জানবে না সব। গ্যাংয়ের নাম কি? মানে জেনে রাখলে হয়তো তোমাকে সেভাবে বিপদে পড়লে জানাতে পারবো। আমি ঠিক জানি না, শুধু এটা জানি গ্যাংয়ের নাম নো মার্সি। নো মার্সি মানে ওই যে গ্যাংটা আমাদের বাঁচালো, ওটা তুমি পাঠাওনি? আবিরের চেহারা দেখে নেহা মুচকি হাসে, কারণ গ্যাংয়ের নাম শুনে আবিরের চেহারা এতটা বোকা আর ফানি দেখাচ্ছে। নেহা বলে, থাক বাদ দাও, গ্যাংটা আমার ক্ষতি করেনি বরং উপকার করেছে, আর আমি পাঠাইনি ওদের। ওরা কিভাবে জানলো তোমরা ওদের কাছে বন্দি সেটাও জানি না। শুধু তাই নয়, আমার বাবাকেও তারা উদ্ধার করে বাড়িতে অব্দি পৌঁছে দিয়েছিল। গ্যাংয়ের বিষয়ে আমি আন্ডারওয়ার্ল্ডে মাফিয়াদের ডেকে কথাও বলেছিলাম, ওরা এই নাম শুনতেই পালাতে চায়। বুঝিনি এতটা পাওয়ারফুল এই গ্যাং। যতটুকু ইনফরমেশন পেয়েছি গ্যাংটা বাংলাদেশের নয়, যদিও বাইরের কোনো দেশের, কিন্তু শুনেছি বাংলাদেশের সে লিড করছে। সেই পুরো গ্যাংয়ের অর্ধেক তার কাছে। ও এসব জানি না গো, তুমি ভালো থাকলেই হবে, দয়া করে এসবের পিছনে পড়ে থেকো না। মাফিয়ারা সেটাই বলছে আমাকে। তারা বলছে যেহেতু আমাকে উপকার করছে তাই সে অবধি থাকুক, বেশি দূর না এগোলেই ভালো, গ্যাংয়ের পিছনে ছেড়ে দিতে। কি ভাবলে তা? আসলে ছেড়ে দেব, কারণ আবিরের ফোন বেজে ওঠে। ফোনটা ওর হাতে ছিল। স্ক্রিনে তাকিয়ে দেখে ইংরেজিতে বড় হাতের অক্ষরে লেখা N11। আবির নেহাকে বলে, আর হাঁটবো না। ঠিক আছে, রিসিভ করো, পরে কথা বলে নেব। নেহা হাত উঠায়, সাথে সাথে সিকিউরিটি ভর্তি দুটো গাড়ি আসে পাশে। অর্ক নামলো গাড়ি থেকে। অর্ক নেমেই আবিরকে দেখে পিছিয়ে যায়। আবির মুচকি হাসে। আবির অর্ককে বলে, আরে অর্ক ভাই। জি জি স্যার, কেমন আছেন? ভালো। ওদিক সব ঠিকঠাক? কাউকে বলি, মানে কাউকেই ম্যামের আশেপাশে আসতে দেই না, বারবার চেক করে তবেই আসতে দেই। গুড। নেহা গাড়িতে উঠে বসলো। অর্ক উঠে বসে। নেহা হাত বাড়িয়ে আবিরকে বলে, ইউ হ্যাভ এ লং ওয়ে টু গো, টেক কেয়ার আবির। নেহার গাড়ি চলতে শুরু করে। আবির সেখানে দাঁড়িয়ে যতক্ষণ দেখা যায় ততক্ষণ নেহার গাড়ি চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। কেন যেন আবিরের মনের ভেতরে আশ্চর্য রকম আনন্দ অনুভূতি হলো নেহার জন্য। সত্যি তাহলে হোম মিনিস্টারের প্রেমে পড়ে গেল আবির। আবিরের ফোন বেজে উঠল আবার। সে এবার রিসিভ করে। স্যার, মিশন কমপ্লিট। মরফিয়াস হয়ে সানোয়াকে শেষ করলাম, কিন্তু আপনি কেন সামান্য হোম মিনিস্টারকে সাহায্য করছেন? আবিরের পকেটে হাত গুজে হাঁটতে শুরু করে। কিছু সময় পর বলে, তোমার মনে আছে নাফিস, তুরস্কের সীমান্তে আমরা একটা মিশনের জন্য গিয়েছিলাম? হ্যাঁ আছে, কেন থাকবে না স্যার, যেখানে একটা বাচ্চা আপনার জীবন বাঁচিয়েছিল। হ্যাঁ, ওখানে ইসরায়েলি সেনাদের গুপ্ত সদস্য ছিল, তারা আমাদের মাল নিতে এসেছিল। ক্রিস্টোফারের প্রায় মেরে ফেলেছিল। ক্রিস্টোফারকে আপনি বাঁচিয়েছিলেন, তবে তো ক্রিস্টোফ স্যার আপনাকে এখন 70% দিয়ে দিয়েছে। ইসরায়েলি সেনাদের হামলায় আমরা পারছিলাম না, তবে শেষমেশ জিতেও যাই। কিন্তু শেষের একটা গুলি সীমান্তে থাকা একটি বাচ্চার পায়ে লাগে। এমনি এমনি সেটা লাগেনি, এলাকার পাশেই ছিল আমাদের ক্যাম্প। মেয়েটার সাথে আমার বন্ধুত্ব শুরু হয়, সেই এসে গুলিটার সামনে দাঁড়ায়। হ্যাঁ স্যার, এসব তো জানি। মেয়েটা পঙ্গু হয়ে যায়, কথা বলতে পারে না, আর বেঁচে থেকেও সে অচল। সেবার আমরা যখন নিজ নিজ দেশে ফিরব, তখন সেখানে বাংলাদেশের হয়ে প্রথমবার হোম মিনিস্টার যায় ভিজিটে। সে বাচ্চাদের জন্য বিরাট অ্যামাউন্ট ডোনেট করে এবং তাদের হাসপাতাল খাদ্য সরবরাহের জন্য উচ্চ পদস্থদের কাছে যায়। সেই মিনিস্টারই ছিল নেহা। ও, তার মানে ডাল মে কুছ প্যার হ্যায়। ঠিক তাই। প্রথমে ভেবেছিলাম সব হয়তো লোক দেখানো, কিন্তু না, নেহা আসলেই সব করে মানুষের জন্য। কিন্তু সে যদি জানতে পারে আপনি নওয়াসিম মাফিয়া লিডার, আর আপনার পরিবার যদি জানে? পরিবারের জন্যই চাকরি নিয়েছি, আর নেহার জন্য একদম সুবোধ বর হয়ে থাকবো।
কাউকে নো মার্সি সম্পর্কে জানতে দেব না। ক্রিস্টোফার তো এখন অর্ধমৃত, তাই আমি জানি কি করতে হবে। সেসব আমি সামলাবো। তুমি বারবার ফোন করবে না। এমনিতে তোমার কোড নেম নেহা দেখে ফেলেছে। আচ্ছা স্যার, দেখা হবে, ভালো থাকবেন। আবির ফোন কেটে দেয়। কলিং বেল বাজিয়ে দিল। তার মা আর ফারিনা এসে দরজা খুলে দেয়। আবির মুচকি হেসে ভেতরে চলে গেল।